5টা টপিক এখানে 1 2 3 4 5 এবং এখান থেকে আসলে কত কোশ্চেন আসবে 8% কোশ্চেন আসবে টোটাল 8% কোশ্চেন আসবে এখান থেকে বিজনেস এনভায়রনমেন্ট থেকে পুরা মডিউলটাই হচ্ছে বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে এবং এখানে 5টা টপিক আছে টোটাল 5টা টপিক থেকে 8% কোশ্চেন আসবে তার মানে প্রায় 14-15টা প্রশ্ন আসবে ঠিক আছে সো এখানে ডিফিকাল্টি হচ্ছে আমাদের প্রসেস থেকে আমরা জানি যে প্রশ্ন আসবে হচ্ছে 50% তাই না পিপল থেকে 42% আর এটা থেকে আসবে হচ্ছে 8% পরীক্ষায় কিন্তু মনে রাখতে হবে প্রতিটা ডোমেইনে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে কোথাও ফেল করলে কিন্তু ফেল রেজা ভাই ডোমেইন কি এরকম আলাদা 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 প্রশ্ন থাকবে নাকি ডোমেইন কি বোঝা যাবে যে ভাগ ভাগ থাকবে না ভাগ থাকবে না বোঝাও যাবে তাই তাহলে মিক্সিং কোশ্চেন থাকবে নাকি হ্যাঁ কোশ্চেনের কথা বুঝবেন না যে কোথা থেকে আসছে বা বুঝতেও পারেন কিন্তু কথা বলা থাকবে না ইন্ডিকেশন থাকবে না আচ্ছা আচ্ছা তার মানে আমি যেটা বলতে যাচ্ছি তার মানে 15টা যদি প্রশ্ন আসে তাহলে এর মধ্যে থেকে আমাদের আসলে 70% টার্গেট করতে হবে হ্যাঁ তাহলে কিন্তু 10টা কিংবা 11টা আমাদেরকে কিন্তু ঠিক করতে হবে হ্যাঁ মিনিমাম 10টা ঠিক করতে হবে 15টার মধ্যে ঠিক আছে সো এটা একটু ফোকাস থাকতে হবে যাতে আমাদের এখানে আবার ছোট্ট একটা মানে আলোচনা সেখানে যাতে আবার আমরা পয়েন্ট মানে বিপদে পড়ে না যাই এই জন্য এখানে ভালো করতে হবে এখন ওই ব্যাপার হলো যে প্রশ্নের মধ্যে যদি স্পেসিফিক বোঝা না যায় যে এই 15টা বিজনেস এনভায়রনমেন্টের যদি সেইগুলোই যদি হয়তো মানে ভুল হয়ে যায় তাহলে তো মুশকিল আচ্ছা আচ্ছা ভাইয়া আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে আমাদের একটা র‍্যাপ আপের সময় ভাইয়া আপনি কিছু ট্রিক্স দিয়ে দেন ওই যে আইবিএ পরীক্ষায় যখন আগে ট্রিক্স দিয়ে দিতেন আপনি ভাই প্লিজ আমাদের ট্রিক্স দিয়ে দেন যাতে সহযোগীভাবে আমরা অ্যাট লিস্ট উত্তরায় যেতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে 5টা টপিকের মধ্যে দেখেন এখানে আসলে বেশিরভাগ কি জিনিস আমরা একটু আলোচনা করে ফেলছি অলরেডি অন্যান্য বিভিন্ন টপিকে আবার শুরুর দিকে কিছু আলোচনা করছি যেমন এই যে ম্যানেজ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস এখানে দুইটা টপিক কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস ইমপ্রুভমেন্ট এই দুইটা আসলে কোয়ালিটি চ্যাপ্টারের সাথে কানেক্টেড ঠিক আছে সো কোয়ালিটিতে কিন্তু আমরা কিছু আলোচনা করছি এটা নিয়ে আর পিএম বকে আসলে খুব ডিটেল ছিল না কমপ্লায়েন্স নিয়ে খুবই সামান্য ছিল আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিয়ে কিছু কথাবার্তা ছিল যখন প্ল্যান কোয়ালিটি করা হয় তখন আসলে পিএমওকে বলা ছিল এট দ্য সেম টাইম যাতে আমরা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্ল্যানও তৈরি করি ঠিক আছে কিভাবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আইডেন্টিফাই করবো এবং সেটা কিভাবে আমাদের প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবো সেটারও গাইডলাইন তৈরি করতে বসছিল যখন আমরা প্ল্যান কোয়ালিটি করি আর কমপ্লায়েন্স নিয়ে খুবই সামান্য আলোচনা ছিল কিন্তু এখানে আসলে একটা বড় আলোচনা হয়েছে এখানে কমপ্লায়েন্স নিয়ে এবং এখানে যে কয়েকটা টপিক আছে তার মধ্যে এটা এবং পরেরটা এ এবং বি দুইটা টপিক আসলে সবচেয়ে বড় এবং এই টপিকটা একদম নতুন বলা যায় ঠিক আছে এবং দ্যাটস ওয়াই এখান থেকে কিন্তু 3টা থেকে 4টা প্রশ্ন আসবে কমপ্লায়েন্স থেকে আবার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থেকে কিন্তু 3টা থেকে 4টা প্রশ্ন আসবে কারণ এটাও খুবই নতুন এত ডিটেল পিএম বকে ছিল না আর পরের টপিক যেটা আমরা দেখছি 2 নম্বর টপিক এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু সেটা নিয়ে আমরা অনেক জায়গায় আলোচনা করছি অলরেডি তো এখানে আমরা কিছু ডুপ্লিকেশন অফ ইনফরমেশন পাবো যার আমার মনে হয় অর্ধেকই আমরা অলরেডি পড়ে ফেলছি ওটা আমাদের সময় লাগবে না আর মাঝখানে যে দুটো টপিক দেখতেছি একটা হচ্ছে এভালুয়েট এন্ড অ্যাড্রেস ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট এবং সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ এই দুটার সাথে কিন্তু কানেকশন আছে পিএম বকের চ্যাপ্টার নম্বর 2 এর যারও কিছু কিছু অংশ আমরা পড়েছি চ্যাপ্টার নম্বর 2 এর যেমন ইএফ নিয়ে আমরা আলোচনা করছি না ইএফ ওপিএ এটা কিন্তু পুরাটা এটাই বলতেছে আসলে ইভালুয়েট অ্যাড্রেস ইন্টারনাল এন্ড এক্সটার্নাল বিজনেস এনভায়রনমেন্ট ইএফ এবং ওপি এর কথা বলতেছি আর সাপোর্ট অর্গানাইজেশনাল চেঞ্জ এখানে আমরা পিএমও অফিস তারপর অর্গানাইজেশনাল স্ট্রাকচার এসব নিয়ে আলোচনা দেখব যেটা চ্যাপ্টার নাম্বার 2 তে আছে হ্যাঁ চ্যাপ্টার 2 হ্যাঁ সো এই দুটো কিন্তু একটু যখন আমরা এখানে আলোচনা করব তো আমি কিছু রেফার করব যেটা আসলে চ্যাপ্টার 2 তে আছে সো চ্যাপ্টার 2 তে একটু পড়তে পারেন না পড়লে আমার মনে হয় কোনো সমস্যা নাই কিন্তু পড়লে আসলে বেটার কনফিডেন্সটা পাওয়া যায় আর সেকেন্ড টপিক যেটা এটা কিন্তু ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে কিছু আলোচনা ছিল যেমন বিজনেস কেস নিয়ে আলোচনা ছিল তারপর বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আলোচনা ছিল
তারপরে ভ্যালু কাকে বলে, বিজনেস ভ্যালু টাইপ গুলো কি, সেই জিনিসগুলো কিন্তু এখানে আলোচনা হয়েছে আসলে। এবং পিএমবকের চ্যাপ্টার নম্বর 1-এ আমরা দেখেছিলাম যে এনপিভি, আইআরআর এইসব কিন্তু ইউজ করতে বলা হয়েছে যখন আমরা বিজনেস কেস লিখি বা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান লিখি, অ্যাজ এ প্রজেক্টের পারফরমেন্স কেপিআই হিসাবে আমরা এগুলোকে ইউজ করি আর কি এগুলোকে। সো সেটা কিন্তু 1 নম্বর চ্যাপ্টারে আলোচনা আছে, সেটার ডিটেলটা এখানে পাচ্ছি আমরা টপিক বি কে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে কানেকশনটা পিএমবকের সাথে কোন কোন চ্যাপ্টারের সাথে এখানকার টপিকগুলোর কানেকশন কি। আচ্ছা আসেন তাহলে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে ম্যানেজ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং পিএমবকে আসলে এটাতে একটু গ্যাপ ছিল, সেইবার আসলে এটা দিয়ে কভার হচ্ছে আর কি এই টপিকটা দিয়ে। এবং আমরা কিন্তু একটা প্ল্যানিং ডকুমেন্ট দেখেছি, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান, মনে আছে? আমরা যখন প্ল্যানিং করেছিলাম তখন কিন্তু কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান নামে একটা প্ল্যানিং এর কথা আমরা বলেছিলাম, যেটা কিন্তু পিএমবকে আগে মেনশন ছিল না। পিএমআই এবার বলেছে যে এটা যাতে আমরা মেইন প্ল্যানের সাথে এটাকে ইনক্লুড করি, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং যত সময় যাচ্ছে কমপ্লায়েন্স, রেগুলেটরি ইস্যুস, হ্যাঁ, গভর্নমেন্ট ইস্যুস, এগুলো কিন্তু, তারপরে কোয়ালিটি ইস্যুস, এগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমাদেরকে ফোকাস হতে হবে, ঠিক আছে, কমপ্লায়েন্স দিয়ে। সো কমপ্লায়েন্সের জন্য কিন্তু আমরা কোয়ালিটিরই অনেক কিছু এখানে ইউজ করব। আমরা যে প্ল্যান কোয়ালিটি করেছি, তার মানে প্রিভেন্টিভ অ্যাকশনের জন্য প্ল্যান করছি আমরা, তারপরে ম্যানেজ কোয়ালিটি করছি না আমরা, ম্যানেজ কোয়ালিটি এক্সিকিউশন ঠিকমতো করার জন্য প্রসেসগুলো ঠিকমতো হচ্ছে কিনা, ডেলিভারি ঠিকমতো তৈরি হচ্ছে কিনা, না হলে কারেক্টিভ অ্যাকশন নেবো আমরা। আর ফাইনালি আমরা করেছি কন্ট্রোল কোয়ালিটি, ডেলিভারেবল গুলো যাতে কোনো এরর না থাকে, ডিফেক্ট না থাকে, কোনো কোয়ালিটি ইস্যুস না থাকে। আর আরেকটা সবসময়ের মধ্যে এর সাথে শুধু কোয়ালিটি না এসে দেখতে হবে কোনো কমপ্লায়েন্স ইস্যুস আছে কিনা, যে ডেলিভারেবলের মধ্যে যে ধরনের কমপ্লায়েন্স থাকার কথা সেটা আমরা ঠিকমতো দিতে পেরেছি কিনা। যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু আমাদেরকে আবার এটাকে কিন্তু ঠিক করতে হবে। সো এই কোয়ালিটির সব টপিক গুলো কিন্তু এখানে কানেক্টেড। রেজা ভাই, হ্যাঁ, কোয়ালিটি মোস্টলি কভার করে, তারপরেও কমপ্লায়েন্স শব্দের সঙ্গে প্রকুরমেন্টটাও কি কিছুটা রিলেটেড কিনা, মানে কমপ্লায়েন্সের সঙ্গে গ্রাউন্ড রুলস, প্রকুরমেন্ট, এগুলো নর্মস, এগুলোও কি কমপ্লায়েন্সের মধ্যে রিলেটেড কিনা? কমপ্লায়েন্স বলতে আসলে আমরা এখানে মেইনলি বুঝতেছি যে রেগুলেটরি বোর্ডের যে কমপ্লায়েন্স গুলো আছে বা গভর্নমেন্টের বা আমার অর্গানাইজেশনের ভিতরে কমপ্লায়েন্স, সেগুলো বুঝতেছি। আর এগুলোর মধ্যে যদি ওগুলোও থাকে, যেমন আপনার প্রকিউরমেন্ট পলিসি মানতেই হবে, দ্যাট ইজ অলসো কমপ্লায়েন্স। হ্যাঁ, সেটা অবশ্যই, এটাও কমপ্লায়েন্সের মধ্যে, ওটার বাইরে আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ, সেখানে দুইটা কথা বলা আছে, একটা হচ্ছে ইন্টারনাল কমপ্লায়েন্স, একটা হচ্ছে এক্সটার্নাল কমপ্লায়েন্স। সো সবগুলো কিন্তু এখানে এই আলোচনার মধ্যে আসছে। সো দেখেন, আমাদের লিগ্যাল এবং রেগুলেটরি কনস্ট্যান্ট চেক করতে হবে এবং কমপ্লায়েন্সের রিকোয়ারমেন্ট কোথায় কোথায় আছে সেটা শুরু থেকে আইডেন্টিফাই করতে হবে, ট্র্যাক করতে হবে, ম্যানেজ করতে হবে। এখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না কিন্তু, ঠিক আছে? কোনো একটা গ্যাপের কারণে প্রজেক্টে কিন্তু সাংঘাতিক প্রবলেম হতে পারে। সো এই জিনিসগুলোকে খুব সিরিয়াসলি হ্যান্ডেল করতে হবে, খুবই ফর্মাল হতে হ্যান্ডেল করতে হবে। এবং দেখেন, দিস মাইট ইনক্লুড রিকোয়ারমেন্টস ফর স্পেসিফিক প্র্যাকটিস, তারপরে প্রাইভেসি লজ, এগুলো খুবই ইম্পর্টেন্ট এখন, তাই না? এই যে ফেসবুক, গুগলকে মাঝে মাঝে কংগ্রেসে ডাকে না, আমেরিকায় দেখেন না মাঝে মাঝে, দেখে যে ধরে ওদেরকে, সিইও গুলোকে, জুকারবার্গ, তারপরে কি সুন্দর পিচাই, দেখছেন না? অলরেডি ওদের কয়েকটা ভিডিও আছে যে কংগ্রেসে দেখে কিন্তু ওদেরকে মানে খুবই ঝাড়ি দেওয়া হচ্ছে, যে কিভাবে ডাটা নিয়ে ওদেরকে বলা, জিজ্ঞাসা করা হচ্ছে। এবং গুগল, ফেসবুকের প্রাইভেসি ল নিয়ে তো আমরা সবসময় প্রবলেম ফেস করতেছি, তাই না? এই যে অনেকে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে এখন টেলিগ্রাম বা অন্য কিছু ইউজ করে, তার অন্যতম কারণ কিন্তু হচ্ছে যে ডেটার লিক হওয়া বা ডেটার প্রাইভেসি ঠিকমতো ম্যানেজ না করা। সেগুলো কিন্তু খুবই বড় ইস্যুস, হ্যান্ডেলিং অফ সেন্সিটিভ ইনফরমেশন এন্ড সো অন। এই জন্য ভেন্ডরের সাথে যে আমরা এনডিএ সাইন করি, এটাও কিন্তু একটা কমপ্লায়েন্স ইস্যুস। আপনার সাথে যদি এনডিএ সাইন করা থাকে, তাহলে আপনি কোনো ডেটা কোথাও এটা পাবলিশ করতে পারবেন না। তারপর যদি কোনো রিস্কের সাথে কোনো কমপ্লায়েন্স থাকে, হ্যাঁ, রিস্ক রিলেটেড কোনো কমপ্লায়েন্স বা এমন কোনো একটা কমপ্লায়েন্স, এবং আমরা কিন্তু অনেক কমপ্লায়েন্স পাবো এরকম, যেটা না করলে কিন্তু আমি খুব, আমাদের পুরো প্রজেক্ট একটু রিস্কের মধ্যে পড়বে। তো সেগুলো কিন্তু আমরা চাইলে রিস্ক রেজিস্টারের মধ্যেও ইনক্লুড করে ওটাকে নিয়ে মানে কাজ করতে পারি, যেগুলোর সাথে রিস্কের রিলেশন আছে।
তো সেই ধরনের কমপ্লেক্স গুলো আমরা রিস্ক এর থ্রুতে ম্যানেজ করতে পারি। সো সেম ভাবে আমরা যেভাবে রিস্ক নিয়ে কাজ করেছি, রিস্ক আইডেন্টিফাই করছি, তারপরে রিস্ক ওনার সেট করেছি, তারপরে ইমপ্যাক্ট অ্যানালাইসিস করছি এবং রিস্ক রেসপন্স প্ল্যান করছি। সিমিলারলি কমপ্লেক্স রিলেটেড যে রিস্ক গুলো থাকবে সেটা কিন্তু আমরা একই সেম ভাবে প্ল্যান করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং রেসপন্স প্ল্যান এক্সিকিউট করতে হবে। আচ্ছা, আর এটার সাথে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমও কানেক্টেড, কারণ আমরা যেহেতু মানে কমপ্লায়েন্স নিয়ে কাজ করতেছি, তার মানে প্রতিটা ডেলিভারেবলের আর্টিফ্যাক্টস এর ডকুমেন্টস এর কি কি অ্যাট্রিবিউটস আছে এবং তার কি ধরনের ভ্যালু আমাদেরকে অবশ্যই মেইনটেইন করতে হবে, সেটা যাতে আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রুতে এটাকে ম্যানেজ করি, যাতে কোনো গ্যাপ না হয় কমপ্লায়েন্স রিলেটেড। ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমটাকে তার মধ্যে আসলে কমপ্লায়েন্স রিলেটেড সমস্ত অ্যাট্রিবিউটস এবং ভ্যালুস এবং রিকোয়ারমেন্টস গুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে কমপ্লায়েন্সের যে সিস্টেম আইডেন্টিফাই করা, তারপর ট্র্যাকিং করা এবং অডিট করে দেখা যে থ্রুআউট দ্য প্রজেক্ট যে সবকিছু ঠিক আছে কিনা, সেটা কিন্তু এনশিওর করতে হবে কমপ্লায়েন্স রিলেটেড সমস্ত রিকোয়ারমেন্ট গুলোকে। কনফিগার ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এটা কি তাহলে কনফিগারেশন, হ্যাঁ কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে কি এটা কি আসলে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস এইটারই মূল অংশ, নাকি আসলে কনফিগার তো আমরা আগেও পড়ে আসছি, যেমন সম্ভবত স্কোপ অথবা প্রকুরমেন্ট, হ্যাঁ কোনটা কনফিগার সেখানেও পড়ে আসছি কনফিগার ম্যানেজমেন্ট। মূলত কি মানে এইখানে কি প্রায়োরিটি পাবে নাকি ওইখানকার জিনিস মানে রিপিট হচ্ছে দুই জায়গায়? না, এটা হচ্ছে মেইনলি কমপ্লায়েন্স রিলেটেড। কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেম তো আমরা প্রতিটা কনফিগারেশন আইটেমের জন্য ইউজ করব। সো কমপ্লায়েন্স রিলেটেড আইটেম গুলো যাতে আমাদের মিস না হয়, সেই জন্য অবশ্যই কনফিগারেশন ম্যানেজমেন্ট সিস্টেমকে মেইনটেইন করতে হবে, তার থ্রুতে মেইনটেইন করতে হবে। ওটা তো লাগবেই, আর এটা তো এনশিওর করতেই হবে। আচ্ছা, কমপ্লায়েন্সের অনেক ক্যাটাগরি আমরা ক্লাসিফাই করতে পারি, যেমন ইন্ডাস্ট্রি স্পেসিফিক ক্লাসিফিকেশন হতে পারে, তাই না? যেমন একটা ওষুধের যদি আমরা কাজ করি, ওষুধ কোম্পানি এবং ওষুধ যে প্রোডাক্ট থাকে, তাহলে কিন্তু তার বিভিন্ন ধরনের সেই ইন্ডাস্ট্রি রিলেটেড কিছু কমপ্লায়েন্স আছে, সেগুলোকে অবশ্যই আমাদের ফিল আপ মানে কমপ্লায়েন্সকে কমপ্লায়েন্ট করতে হবে। তারপর যে সলিউশন বানাচ্ছি সেইটার রিলেটেড, এবং আরো বিভিন্ন ইন্ডাস্ট্রির উপর বেস করে কিন্তু স্পেসিফিক এবং ইউনিক লিগাল এবং রেগুলেটরি এক্সপোজার থাকতে পারে, সেগুলো কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেই ক্যাটাগরিগুলোকে আইডেন্টিফাই করে আমাদেরকে কাজ করতে হবে। যেমন এখানে কিছু ডান দিকে এক্সাম্পল দেওয়া আছে, যেমন কোয়ালিটি রিলেটেড বিভিন্ন কমপ্লায়েন্স থাকতে পারে, সেফটি থাকতে পারে, তাই না? এখন সব জায়গায় সেফটি খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ক প্লেস হেলথ ইজ, তারপরে করার প্র্যাকটিস, তারপর হচ্ছে এনভায়রনমেন্ট, ওয়ান অফ দ্য বিগ ইস্যুস, তাই না এখন সব জায়গায়। তারপর সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো এই সব কিছুকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে কমপ্লায়েন্স। আর কমপ্লায়েন্সের কিন্তু রিপোর্টিং করতে হবে। নর্মাল আমরা যেমন প্রজেক্টে বিভিন্ন রিপোর্টিং করি, ওয়ার্ক পারফরম্যান্স ডেটা ইনফরমেশন এবং রিপোর্টিং দিয়ে, সিমিলারলি কিন্তু কমপ্লায়েন্স রিলেটেড রিপোর্টিং করতে হবে সেম ভাবে। ঠিক আছে, ওয়ার্ক পারফরম্যান্স রিপোর্টের থ্রুতে আমরা রেগুলারলি আপডেট, চেঞ্জ হয় কোনো ডেলিভারেবলের, কোনো কিছু, কোনো আইটেমের, কোনো রিস্কের, সেই জিনিসগুলো দিয়ে আমরা ম্যানেজমেন্টকে আপডেট রাখবো সবসময়। এবং কমপ্লায়েন্স রিলেটেড রিস্ক, সেগুলো কিন্তু আমাদেরকে রিপোর্টিং করতে হবে। মেইন কথা হচ্ছে যে কমপ্লায়েন্স রিলেটেড রিপোর্টিংটা কিন্তু খুবই সিরিয়াস ইস্যু। সো এটাকে কিন্তু রেগুলারলি আমাদের রিপোর্টিং সিস্টেমের মধ্যে এটাকে বিল্ট ইন করে নিতে হবে। ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে হবে, এটা কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করেছি, ভেরিয়েন্স অ্যানালাইসিস। তার মানে আমরা কমপ্লায়েন্সের যে প্ল্যানটা করেছি যে আমরা এই জিনিস কমপ্লায়েন্স দিতে হবে আমাদেরকে, আসলে দেখতে হবে যে সেই কমপ্লায়েন্স দিতে পারছে কিনা, গ্যাপ আছে কিনা। এটা কিসের থ্রুতে পাবো? সবচেয়ে কমন টুল হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিস করা। তার মানে আমাদের কমপ্লায়েন্সের যে রিকোয়ারমেন্ট, যদি একটা চেকলিস্ট থাকে কমপ্লায়েন্সের, হ্যাঁ একটা যদি চেকলিস্ট থাকে, সেই চেকলিস্টটা সবকিছু মিট হচ্ছে কিনা, যদি না হয় তাহলে আমাদেরকে কিন্তু অ্যাকশন নিতে হবে, কারেক্টিভ অ্যাকশন কিংবা প্রিভেন্টিভ অপশন নিতে হবে বা ডিফেক্ট রিপেয়ার করতে হবে। সেটার জন্য যে টুলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ভেরিয়েন্স অ্যানালাইসিস। আচ্ছা, পটেনশিয়াল থ্রেটস টু কমপ্লায়েন্স। সো মনে রাখতে হবে কমপ্লায়েন্স কিন্তু একবারের কাজ না, তাই না? এটা কিন্তু থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট করতে হবে। নতুন নতুন ভালনারেবিলিটি ক্রিয়েট হতে পারে, নতুন নতুন কমপ্লায়েন্স আসতে পারে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যেমন গভর্নমেন্টের লিগাল অথবা রেগুলেটরি রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো, তো আমি যদি না জানি বা অ্যাওয়ার্ড না থাকি, তাহলে কিন্তু আমি বিপদে পড়বো। সেটাকে এনশিওর করতে হবে যে আমি যাতে সবসময় পটেনশিয়াল থ্রেটকে আইডেন্টিফাই করি।
তারপরে এররস ইন টেস্টিং এন্ড ভ্যালিডেশন টু কনফার্ম কমপ্লায়েন্স। আমাদের যদি এরর থাকে যেটা থ্রুতে আমরা কমপ্লায়েন্স এনশিওর করতেছি, সেটাতে যদি প্রবলেম থাকে তাহলে তো কমপ্লায়েন্সটা আমরা ঠিকমতো এনশিওর করতে পারবো। তো সেই এরর গুলোকে ঠিক চেক করতে হবে, দূর করতে হবে, যাতে আমাদের কমপ্লায়েন্স রেটের কোনো ইস্যুস না থাকে। এবং ডেলিভারেবলের মধ্যে যে কমপ্লায়েন্স গুলো দেওয়ার কথা, কমপ্লায়েন্স গুলো, সেগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। আর আরেকটা কিন্তু খুব মেজর ইস্যুস, ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস। এটা কারণে সবচেয়ে বেশি কমপ্লায়েন্ট ইস্যুস আসে। আমরা অ্যাওয়ার না যে আসলে কোথায় কোন রেগুলেশনসটা আছে। সো সেটা জানতে হবে এবং সেটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে। আর কমপ্লায়েন্সের সাথে কিন্তু আরেকটা খুব বড় বিষয় হচ্ছে যে কারা আসলে মানে অ্যাপ্রুভাল দেওয়ার বডি, সেটা আইডেন্টিফাই করা, এবং কারা সেই পার্সন বা স্টেক হোল্ডার সেটা আইডেন্টিফাই করে এবং তাদের সাইন আপ নেওয়া বিভিন্ন স্টেজে। ঠিক আছে? সো আমি যদি কোনো কাজ করি যে মানে আমি একটা বাড়ি বানাবো, কিছু একটা বানাবো, তাহলে সিটি কর্পোরেশন বা রাজুকের যে পারমিশন গুলো লাগবে আমার, তো তাদের যে সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে তাদের কাছে এবং তাদের যে সিগনেচার বা অ্যাপ্রুভাল লাগবে, সেটা কিন্তু আমাকে এনশিওর করতে হবে। ঠিক আছে? এবং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, কোথাও মিস করা যাবে না এটা। এবং যেহেতু এই সাইন আপ প্রসেসটা কিন্তু এত সহজও না, আবার খুবই কিন্তু দ্রুত না, সময় লাগে, সেই জন্য কিন্তু আমাদের প্ল্যানটাও করতে হবে যাতে আমি সময়ে মানে হাতে নিয়ে যাতে সাইন আপ গুলো বা অ্যাপ্রুভাল গুলো নিতে পারি। কারণ আমি আজকে চাইলেই কোনো একটা গভর্নমেন্ট বোর্ডের কালকে আমি সাইন আপটা পাবো না, হয়তো কোথাও লাগবে 1 মাস, কোথাও লাগবে 6 মাস। সো এটাকে কিন্তু মাথায় রেখে আমাদের প্ল্যানিংটা করতে হবে। ওকে, সো ফাইনাল গাইডলাইন হচ্ছে যে প্রথমে আসলে ডিফাইন করা, মানে আইডেন্টিফাই করা যে কোথায় কোথায় কি ধরনের আমার প্রজেক্টের প্রসেস রিলেটেড, ডেলিভারেবল রিলেটেড কি কি ধরনের লিগ্যাল এবং রেগুলেটরি কমপ্লায়েন্স আছে, রিকোয়ারমেন্ট আছে, সেটাকে আইডেন্টিফাই করা। তারপরে হচ্ছে আমার ডেলিভারেবল, তারপরে আমরা যে বিজনেস প্রসেস ফলো করব কোনো একটা কাজ করার জন্য, বিজনেস প্রসেস অটোমেট করব বা বিজনেস প্রসেস নিয়ে কাজ করব, সেটার মধ্যে কোনো কমপ্লায়েন্স রুলস আছে কিনা। যেমন আমি যদি কোনো একটা ফাইন্যান্সিয়াল সিস্টেম বানাই, ডেবিট ক্রেডিট বা ট্রায়াল ব্যালেন্স করতেছি বা এরকম কিছু করতেছি, তাহলে অর্গানাইজেশনের কমপ্লায়েন্সটা কি, কিভাবে করতে হবে, বা অ্যাকাউন্টিং পলিসিটা কি, অ্যাকাউন্টিং এর যে জেনারেল আছে না, টেকনিক আছে না, স্ট্যান্ডার্ড আছে, সেটা ফলো করতে হবে। আমি ওর বাইরে তো আমি আসলে যোগ বিয়োগ করে অ্যাকাউন্টিং সিস্টেম করা যাবে না, যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড সেই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে। তারপরে স্কোপের সমস্ত কমপ্লায়েন্স ইস্যু করতে হবে, স্টেক হোল্ডার রেসপন্সিবল, তারপর কারা কারা কোন স্টেক হোল্ডার আসলে রেসপন্সিবল থাকবে আইডেন্টিফাই করার জন্য, তারপর রিভিউ করার জন্য, অ্যাপ্রুভ করার জন্য, সাইন আপ করার জন্য কমপ্লায়েন্স, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদের কাছ থেকে প্রপার টাইমে সেগুলোকে এনশিওর করতে হবে। এবং কমপ্লায়েন্স রিলেটেড এনি চেঞ্জ হচ্ছে, সেটা রেগুলেশনস হতে পারে বা আমার অর্গানাইজেশনের কমপ্লায়েন্স চেঞ্জ হতে পারে, সেটা কিন্তু অ্যাওয়ার থাকতে হবে এবং ট্র্যাক এবং ম্যানেজ করতে হবে। এই হচ্ছে আমাদের আসলে কমপ্লায়েন্স নিয়ে আলোচনা। এখন আমরা একটু আলোচনা করব এই কমপ্লায়েন্সটা আমরা করতে গেলে কিন্তু আমাদের কোয়ালিটির প্রসেসগুলোকে ইউজ করতে হবে। ঠিক আছে? সো কোয়ালিটির প্রসেসগুলো কিন্তু আমাদের হেল্প করতে পারে যখন আমরা কমপ্লায়েন্স নিয়ে কাজ করব। সো এখানে কন্ট্রোল কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি, প্ল্যান কোয়ালিটি সবই কিন্তু কাজ করবে। সো দেখেন, এটা আমি বোধহয় কয়েকটা ক্লাস আগে আলোচনা করছিলাম যে যখন আমরা কোনো ডেলিভারেবল তৈরি করি তখন আসলে পিএমবক এর যে প্রসেসগুলো, এই কয়েকটা প্রসেস কিন্তু মানে ডাইরেক্টলি কানেক্টেড টু ডেলিভারেবলস, আমরা যে আউটপুটটা তৈরি করতেছি প্রজেক্টে। হ্যাঁ, সো এই প্রসেসগুলো কিন্তু কানেক্টেড। সো এই ফ্লোটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে প্রজেক্টের ডেলিভারেবল আমরা কিভাবে তৈরি করি পিএমবক এর প্রসেসের পার্সপেক্টিভে। সো এটা আমি আরেকবার বলতেছি এখানে যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করি শুরুতে, সেটা ফলো করে আমরা কি করি, এটা হচ্ছে আউটপুট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা ফলো করে আমরা ওয়ার্ক করি, এক্সিকিউশন করি। এটা কিন্তু এটাও যেমন ইন্টিগ্রেশনের, এটাও কিন্তু ইন্টিগ্রেশন, ডাইরেক্ট এন্ড ম্যানেজ প্রজেক্ট ওয়ার্ক, যার থ্রুতে আমরা কি আউটপুট তৈরি করি। সেই আউটপুটটা আমরা কন্ট্রোল কোয়ালিটির থ্রুতে টেস্ট করি ইন্টারনালি, এটা ইন্টারনাল টেস্টিং করার পরে আমি যেটা পাই সেটা হচ্ছে ভেরিফাইড ডেলিভারেবলস। তার মানে আমরা ইন্টারনালি টেস্ট করে দেখেছি যে সমস্ত অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টস, এভরিথিং ইজ ওকে। এরপরে সেই ভেরিফাইড ডেলিভারেবলস থেকে আমরা নিয়ে যাই হচ্ছে ভ্যালিডেট স্কোপ প্রসেসে, যেখানে কাস্টমার ইনক্লুড হয় এবং কাস্টমার ওটাকে চেক করে মোস্টলি সে হয়তো ডেফিনেশন অফ ডান দেখবে, কিংবা এটা এডিশনাল প্রজেক্টে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া দেখবে যেটা স্কোপ স্টেটমেন্টে বলা ছিল, সেটা দেখে সে অ্যাকসেপ্ট করবে, সেটাকে বলা হবে অ্যাকসেপ্টেড ডেলিভারেবলস।
ঠিক আছে, এই সমস্ত এক্সেপ্টেড ডেলিভারেবল কালেক্টিভলি আমরা ক্লোজ প্রজেক্ট ফেজে নিয়ে আসবো এবং আমরা কাস্টমারকে ফাইনাল প্রোডাক্ট সার্ভিস অথবা রেজাল্ট ডেলিভারি দেবো। সেইভাবে আসলে ডেলিভারেবল তৈরি হয় এবং সেটা এইভাবে কাস্টমারের হাতে যায়। ঠিক আছে, তৈরি থেকে কাস্টমারের হাতে যাওয়া পর্যন্ত কিন্তু এই প্রসেসগুলো কানেক্টেড ইনভলভ। সো এখানে আমরা দেখতেছি কন্ট্রোল কোয়ালিটি আসলে কি ভূমিকা রাখতেছে। আর ম্যানেজ কোয়ালিটি আমরা জানি যখন আমরা এক্সিকিউশন করি, এই যে ডেলিভার বানাই, তখন কিন্তু ম্যানেজ কোয়ালিটি এখানে কাজ করে। সো কোয়ালিটি প্রসেস গুলো কিন্তু এখানে কাজ করতেছে যখন আমরা কোনো কিছু তৈরি করতেছি, এবং তার সাথে দেখতে হবে কমপ্লায়েন্স গুলো আমরা ঠিকমতো এনশিওর করতে পারছি কিনা। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান যখন আমরা তৈরি করব, তখন আসলে কমপ্লায়েন্স রিলেটেড সমস্ত প্ল্যানিং এ করে ফেলতে হবে, এবং আমাদের বলছে এবার যে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান আমাদেরকে তৈরি করতে হবে। সো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যখন প্ল্যানিং করবো আমরা। কোয়ালিটি রিকোয়ারমেন্ট আছেই, এর সাথে সাথে দেখতে হবে আমাদের কি কি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট আছে, সেটা আমরা প্ল্যান কোয়ালিটি ম্যানেজমেন্টে করব। সো একই আলোচনা কিন্তু যেটা আমরা কোয়ালিটি চ্যাপ্টারে আলোচনা করেছিলাম, সেখানে কিন্তু এই ডেফিনেশনটা ছিল, প্ল্যান মানে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। প্রসেসটার নাম কি? প্ল্যান কোয়ালিটি। তার আউটপুট হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান। তখন আসলে আমরা মেইনলি আলোচনা করছিলাম যে প্রোডাক্টের বা সার্ভিসের কোয়ালিটি কিভাবে এনশিওর করবো, কি কি কোয়ালিটি লাগবে সেটা আমরা আইডেন্টিফাই করেছি এখানে। সো কমপ্লায়েন্স রিলেটেড সমস্ত কিছু কিন্তু এখানে আইডেন্টিফাই করতে হবে। ওকে, তারপরে কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের আউটপুট একটু আগে আমি দেখালাম। কন্ট্রোল প্রসেসের আউটপুট কি? ভেরিফাইড, তাই না? ভেরিফাইড ডেলিভারেবলস। তার মানে আমরা যখন কন্ট্রোল কোয়ালিটি প্রসেসের বিভিন্ন টুলস টেকনিক ইউজ করি, তখন কিন্তু আমরা চেক করি সমস্ত কোয়ালিটি ক্রাইটেরিয়া মিট করেছে কিনা, এবং এট দ্য সেম টাইম আপনাকে চেক করতে হবে আমাদের কমপ্লায়েন্স ক্রাইটেরিয়া সব মিট হয়েছে কিনা। তো সেটা করার পরে আপনারা কি পাবো? ভেরিফাইড ডেলিভারেবলস পাবো আমরা, যেটা ভেরিফাই হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা শুধু কমপ্লায়েন্সের ক্ষেত্রে না, যে কোনো ইস্যুর ক্ষেত্রেই যদি দেখেন যে এটা আপনার কন্ট্রোলের মধ্যে নাই, যদি আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে আপনি সেটা টিমের হেল্প নিয়ে কাজটা করে ফেলবেন, যেটা এখানে টিক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। যদি আপনার মধ্যে থাকে, আপনার টলারেন্সের মধ্যে, তাহলে এটা আপনি আপনার টিমের হেল্প নিয়ে এটাকে রিজলভ করে ফেলেন। কিন্তু কোনো যদি দেখেন যে এটা আপনার টলারেন্সের মধ্যে নাই, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট বডিকে আমাদেরকে এসকেপ করতে হবে, ইমিডিয়েটলি এসকেপ করতে হবে তাদের অ্যাডজুডিকেশনের জন্য, তাদের বিচারের জন্য। ঠিক আছে, সো সেটা কিন্তু কমপ্লেক্সের করতে আরো সত্য এবং খুব ইমিডিয়েটলি কাজটা করতে হবে। আর আমরা তো জানি যে শুধু ডেলিভারেবল চেক করলে কিন্তু হবে না, আমাদেরকে অডিট কোথায় ইউজ করি আমরা? মনে আছে অডিট কোথায় ইউজ করি? ম্যানেজ কোয়ালিটি। ম্যানেজ কোয়ালিটি, হ্যাঁ, এক্সিকিউশনে। তো আমাদেরকে আসলে এক্সিকিউশনে দেখতে হবে যে আমাদের সমস্ত কমপ্লায়েন্স ঠিকমতো যেটা প্ল্যানিং এ আমরা সেট করেছি সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। সেই জন্য কোয়ালিটি অডিট বুঝতে কথা বিশেষভাবে বলা হচ্ছে আর কি এখানে। এবং অডিটে জেনারেলি আমরা কি করি সেটা মোটামুটি আমাদের অনেকের এক্সপিরিয়েন্স আছে অডিট টিম কিভাবে কাজ করে। সো মেইনলি তারা দেখে যে কমপ্লায়েন্সটা ভেরিফাই করে, তাই না, যে আসলে কমপ্লায়েন্স হয়েছে কিনা সবকিছু। তারপরে চেঞ্জ রিকোয়েস্ট যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি সেটার মধ্যেও কোনো গ্যাপ আছে কিনা। তারপর সমস্ত বেস্ট প্র্যাকটিস সেটার মধ্যে কোনো আমরা করেছি কিনা, কোনো নন কনফর্মিটি গ্যাপস এবং শর্টকামিংস আছে কিনা। এবং তারা কিন্তু শেয়ার করতে পারে যে তুমি কিন্তু জেনারেলি আপনারা জানেন যে অডিট হওয়ার পর কিন্তু একটা যেমন আইডেন্টিফাই করে রিপোর্ট দেয়, সেই রিপোর্টের মধ্যে কিন্তু অনেক রিকমেন্ডেশন থাকে যে এইভাবে করতে হবে। কিন্তু সেই রিকমেন্ডেশন কোথায় থেকে পায়? হয়তো অন্য প্রজেক্টের গুড কিছু প্র্যাকটিস দেখেছে বা তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা বলতেছে যে তোমার প্রজেক্টে এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। সো কোয়ালিটি অডিট কিন্তু ভালো জিনিস, এবং এটা প্রোঅ্যাক্টিভলি অফার ইমপ্রুভমেন্টস টু বুস্ট প্রোডাক্টিভিটি। এই জন্য প্রায় সব অর্গানাইজেশনে কিন্তু ইন্টারনাল অডিট টিম থাকে যারা আসলে এই কাজটা করে ইন্টারনালি। আবার আপনার এক্সটার্নাল টিমও থাকতে পারে, এক্সটার্নাল অডিট টিম, যারাও এই অডিট করবে। আর অনেক সময় যদি পিএমও অফিস থাকে, পিএমও অফিসের ভিতরেও একটা কোয়ালিটি অ্যাসুরেন্স বা কোয়ালিটি টিম থাকে, যারা আসলে এনশিওর করে দেখে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের সমস্ত গভর্নেন্স গুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে কিনা। সো এভাবে কিন্তু মানে কোয়ালিটি অডিটটা হয় অর্গানাইজেশনে। পিএমও অফিস যখন করে তখন ওটাও তো আমরা ইন্টারনালি বলবো নাকি? ওটা তো আর এক্সটার্নাল না। কোনটা? পিএমও অফিসে যদি কোনো, হ্যাঁ, তখন এটা ইন্টারনাল, তখন এটা ইন্টারনাল অডিট। স্যাম্পলিং আমরা জানি যে আসলে অডিট করার সময় বা কন্ট্রোল কোয়ালিটির কাজ করার সময় আমরা কিন্তু আসলে সব ডেটা নিয়ে কাজ করি না, যেটা আমরা পপুলেশন করি। আমরা কি করি? স্যাম্পলিং করি।
এই স্যাম্পলিং এর কিন্তু দুইটা টেকনিক আছে, ঠিক আছে? এটা কিন্তু পিএম বকেও ছিল, ডেফিনেশনটা আপনারা একটু গ্লোসারি থেকে দেখবেন। একটাকে বলে অ্যাট্রিবিউট স্যাম্পলিং, একটা হচ্ছে ভেরিয়েবল স্যাম্পলিং। এখানে ছবি দেওয়া আছে দেখেন। অ্যাট্রিবিউট স্যাম্পলিং মানে হচ্ছে ইয়েস নো টাইপ, ইয়েস অথবা নো, মানে এখানে মাঝামাঝি কোনো জায়গা নেই, 1 অথবা 0, ফেল অথবা পাস। তার মানে কিছু ক্রাইটেরিয়া আছে, আমি স্যাম্পলিং করার সময় দেখবো যে এই তিনটা যদি ক্রাইটেরিয়া মিট করে তাহলে পাস, একটাও যদি মিট না করে তাহলে ফেল। আর ভেরিয়েবল স্যাম্পলিং মানে কি, নাম শুনে হচ্ছে ভেরিয়েবল, তার মানে একটা রেঞ্জ আছে। একটা প্রোডাক্ট আপনি মানে ডেভেলপ করতে বসেন, সেটা যদি 8 থেকে 9 গ্রামের মধ্যে হয় তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন। তার মানে কি, তার মানে আমি 8.1 ও অ্যাকসেপ্ট করবো, আবার 8.8 ও অ্যাকসেপ্ট করবো, বা 8.9 ও অ্যাকসেপ্ট করবো। তার মানে রেঞ্জের মধ্যে যেটা পড়বে, ভেরিয়েবল রেঞ্জের মধ্যে, সেটা কিন্তু আমি একটা স্কেলের মধ্যে পড়লে আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি। হ্যাঁ, আর না হলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি না। তাহলে বুঝতে হবে স্যাম্পলিং করার সময় আসলে মানে ডিপেন্ড করবে কোন ধরনের জিনিসটি আপনি স্যাম্পলিং করতেছেন। যেমন যদি কোনো একটা মেডিসিন রিলেটেড, যেখানে মানুষের লাইফের সাথে কানেক্টেড, সেখানে আসলে আপনি হয়তো ভেরিয়েবল স্যাম্পলিং এ যাবেন না, সেখানে আপনি অ্যাট্রিবিউট স্যাম্পলিং এ যাবেন। কারণ এখানে আমি আসলে কোনো চান্সই রাখতে চাই না যেটা আসলে মানুষের জন্য খারাপ হবে। সো আপনি কোন টেকনিক ইউজ করবেন স্যাম্পলিং এ, সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। এটা বেজ অন আপনি কোন ধরনের কাজ করতেছেন তার উপর। ওকে, তাহলে আমরা ফাইনালি লাস্ট একটা টপিক আসলে গাইডলাইন, যে আমাদের আসলে কোয়ালিটির যে প্রসেসগুলো আমরা দেখেছি, প্ল্যান কোয়ালিটি, ম্যানেজ কোয়ালিটি এবং কন্ট্রোল কোয়ালিটি, এবং তার যে মেইন টুলস এবং টেকনিকগুলো, যেমন ভেরিয়েন্স অ্যানালিসিস করা, তারপর হচ্ছে কোয়ালিটি অডিট, হ্যাঁ, তারপরে আরো বিভিন্ন টুল আমরা ইউজ করতে পারি। যত আমরা কন্ট্রোল কোয়ালিটিতে এবং ম্যানেজ কোয়ালিটি দেখেছি, সব টুলগুলিকে আমরা ইউজ করতে পারি কমপ্লায়েন্স পার্সপেক্টিভে, ঠিক আছে? সো আমরা 8 নম্বর প্ল্যান এন্ড ম্যানেজ কোয়ালিটিতে আমরা আলোচনা করছিলাম মেইনলি শুধু কোয়ালিটি পার্সপেক্টিভে। এখানে কিন্তু তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে কমপ্লায়েন্স, কারণ কোয়ালিটি যেমন খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, আর কমপ্লায়েন্স আসলে আরো ইম্পর্টেন্ট তো বটে এবং অনেক সেন্সিটিভ। তো সেটা আসলে এনশিওর করার জন্য আলাদা কোনো প্রসেস বলা হয়নি, আমরা ওই 3টা প্রসেস ইউজ করি। ওকে, সো লেটস সি স্টুডেন্ট ম্যানুয়ালে কি ধরনের প্রশ্ন আছে এটা নিয়ে। কোথায় আছে আমরা, কিপিং বিজনেস ইন মাইন্ড, অলরাইট, কমপ্লায়েন্স। ওকে, এখানে আসলে কোনো ডেসক্রিপটিভ মানে দুইটাই ডেসক্রিপটিভ প্রশ্ন দেখা যাচ্ছে, কোনো আমাদের জন্য প্রশ্ন নাই। সো এটা নিয়ে প্রশ্ন যদি চান তাহলে মাস্টারি বিল্ডারে কয়েকটা প্রশ্ন আছে এটা নিয়ে, কমপ্লায়েন্স রেট, ঠিক আছে? আর আরেকটা কি লিংক আপনাদের দিয়েছিলাম যে পিএম স্টাডি হলের, পিএম স্টাডি হল, পিএম এর একটা নিজস্ব প্ল্যাটফর্ম সিমুলেটরের। না ভাইয়া মনে না ভাই, পড়ছে না। মনে তো পড়ে না। শেয়ার করবো। আর এমনিতে আমার সিমুলেটরে তো ফুল অ্যাক্সেস পাইছেন না সবাই নাকি? এটাও পাই। হ্যাঁ, অন্যদের কি অবস্থা, সবাই কি পেয়েছি আমার আমি পাইনি সিমুলেটরের ভাইয়া। অ্যাক্সেস? আচ্ছা, সবার ইমেল অ্যাড্রেস কি আমার কাছে আছে নাকি নাই? এটা কি সবার কাছে ইমেল অ্যাড্রেস নিয়েছিলাম আমি? না মনে হয় ভাইয়া, সবার থেকে নেওয়া হয়নি মনে হয়, কারণ আচ্ছা। আমারটাই চাওয়া হয়নি। ওকে, তাহলে আপনারা একটু কাইন্ডলি আজকে ক্লাস শেষে আপনারা একটু কাইন্ডলি সবার ইমেল অ্যাড্রেসটা চ্যাট বক্সে দিয়ে দিন। ভাই ইমেল অ্যাড্রেস কোনটা দেবো, পার্সোনাল নাকি অফিসিয়ালটা? পার্সোনাল দেওয়াই ভালো। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি আমার যে সিমুলেটর আমাদের, সেটাতে আমি অ্যাক্সেস দেবো আপনাদের, হ্যাঁ, এবং নেক্সট ক্লাসে একটু দেখাই দেবো যে সিমুলেটর কোথায় কোন জিনিসটা আছে। আর পিএমআই নিজস্ব একটা আবার সিমুলেটর তৈরি করছে পিএমপি এক্সামের পরীক্ষার্থীদের জন্য স্পেশালি, খুবই রিসেন্টলি আর কি, জাস্ট বোধহয় গত মাসে এটা পাবলিশ হয়েছে। সেটার আসলে একটা চলতেছে, মানে বেটা ভার্সন রিলিজ করেছে ওরা, কিন্তু খুব ভালো করছে, আমি দেখছি খুবই ভালো করেছে। সেখানে আসলে পিএমআই এর নিজস্ব তো অনেক পিএমআই কোশ্চেনও আছে, আর খুবই ভালো করছে জিনিসটা। সেটার এখন একটা চলতেছে, আসলে $15 একটা আছে, অফার আছে। আসলে দামটা হবে $30 পরে, কিন্তু বেটা ভার্সন রিলিজ করে ওরা $15 এখন সেল করছে। সো আমি আপনাদের লিংক দিয়ে দেবো, আপনারা একটু চেক করে দেখেন, খুবই ভালো এটা। আমার মনে হয় এটা সবাইকে আসলে দেখতে হবে। এটা প্র্যাকটিস করা দরকার ভাই, খুবই দরকার। হ্যাঁ, ওইটা একদম প্রতিটা ডোমেনের প্রতিটা টপিক ওয়াইজ প্রশ্ন আপনি সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবেন।
ঠিক আছে? সো এটা দাম খুবই কম আছে, কিন্তু প্রবলেম একটাই আছে যে এটা তাদের জন্য, আমি যেমন এটা অ্যাক্সেস করতে পারি না। মানে আমাকে একজন স্টুডেন্ট দিয়েছে জাস্ট কিছু জিনিস দেখার জন্য। মানে যারা পিএমপি এক্সামের অ্যাপ্লিকেশন ফিল আপ করবে, অ্যাপ্রুভ পাবে এবং টাকা দিবে পিএমপি এক্সামের জন্য, তারাই শুধু এটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? সো এটা একটা ডিফিকাল্টি আছে আর কি। তো আচ্ছা, তো তার মানে যদি মেম্বার হই, না, মেম্বার হলে হবে না, পিএমপি এক্সামের ফি দেওয়া থাকতে হবে। আচ্ছা মানে এটা শুধু এক্সামিনের, মানে যারা এক্সামিনি তাদের জন্যই করছে আর কি। হ্যাঁ, যেমন আমারও অ্যাক্সেস নেই, আমি পারি না আমি দিতে, যে কেউ কিনতে পারবে না এটা, শুধু যারা টাকা দিচ্ছে পরীক্ষা দেয় নাই এখনো তাদের জন্য এটা, তারাই শুধু এলিজিবল। এটা ভাই কি নাম দিছে? পিএমআই প্রেপকাস্টটা কি নাম দিছে বলুন? নামটা, নামটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করে দিই, পরে আমি যেমন ভিডিওটা আপলোড করি আপনার মাঝখানে মনে করে দেন না, আমার মনেও নেই। আচ্ছা, আমি আপনাদের ফরওয়ার্ড করে দিচ্ছি। সরি, কি দিলাম, এটা বেশ ভালো করছে আর কি, আরো ভালো হবে এখন। আসলে এটা ইয়াতে আছে, কিছু কিছু প্রশ্ন একটু খারাপ আছে দেখলাম, কিন্তু ভালো, মানে ইন্টারফেসটা খুব ভালো করছে। সো আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, প্রবলেম হচ্ছে, ইন্টারফেসটা কি হুবহু আমরা যে এক্সাম দেওয়ার সময় যেটা পাবো সেটাই কি, হ্যাঁ, না এটা ডিফারেন্ট কিছু? এটা ডিফারেন্ট। হুবহুটা যদি দেখতে চান সেটা ইয়াতে আছে, পিয়ারসন ভুর সাইটে আছে, আপনি মানে নিজে ওটাকে ইয়া করতে পারবেন, ফ্রি, মানে ওপেনলি দেখতে কোথায় পারবেন ভাই? আর কি, যে environment টা। কোথায় ভাই এটা পিয়ারসন? পিয়ারসন ভুয়ের ওয়েবসাইটে আছে আর কি। আচ্ছা, আমি তাহলে এটারও লিংক দিয়ে দেবো, আমার এখন নাই কোথায় যে আছে এটা, আমি একটু খুঁজে আপনাদেরকে দেবো। জি একটু প্লিজ। ওখানে আপনি ইন্টারফেসটা নিয়ে মানে নিজেই ইয়া করে চালাই দেখতে পারবেন। ভেরি গুড, লিংকটা দিয়ে দেন। আচ্ছা, এবার আসেন নেক্সট টপিকটাতে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু। সো আমাদের দেখেন, এটা কিন্তু বলেছি যে এটা কিন্তু পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 এ অনেক জিনিস এখানে আছে, কিন্তু পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 এ। এবার আমরা বিজনেস ভ্যালু নিয়ে আলোচনা করছিলাম, আমাদের আলোচনা শুরু হয়েছিল কিন্তু বিজনেস ভ্যালু দিয়ে। প্রজেক্ট করা হয় কেন, মেইন হচ্ছে কিভাবে আমরা ভ্যালু ক্রিয়েট করতে পারি। এবং অ্যাজাইল থেকে আমরা যেটা আরো বেশি ইন্সপায়ার্ড হলাম, অ্যাজাইল সবসময় ফোকাস করে ভ্যালু নিয়ে, কাস্টমার ফোকাস, কাস্টমার স্যাটিসফ্যাকশন কত, আরেকটা হচ্ছে কাস্টমারকে কত কুইকলি উই ক্যান ক্রিয়েট ডেলিভারি, মানে ক্রিয়েট ভ্যালু ফর আওয়ার কাস্টমার্স। সো ইটারেটিভ এন্ড ইনক্রিমেন্টাল, এবং আমরা ক্যাডেন্স এবং কত আর্লি করতে পারি আমরা, এই সমস্ত জিনিসগুলো অ্যাজাইল থেকে, তাই না? সো এই সবগুলোকে যদি আমরা কম্বাইন করি, তাহলে আসলে মেইন ফোকাসই হচ্ছে যে কিভাবে আমরা as early as possible কাস্টমারকে ভ্যালু ক্রিয়েট করতে পারি কাস্টমারের জন্য। সেই টপিকটা, সেই পুরো ওই জিনিসটা নিয়ে, যে এভালুয়েট এন্ড ডেলিভার প্রজেক্ট বেনিফিটস এন্ড ভ্যালু, এবং এটার সাথে পিএমবকের চ্যাপ্টার নাম্বার 1 এর অনেক টপিকের মিল আছে, কিছু কিছু রিপিটেশন পাবেন এখানে। ওকে, এখানে দেখেন যে প্রথম ডেলিভারেবলের কথা বলছে, সেটা কিন্তু বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান, সেটা আমি কিন্তু প্রথম বা সেকেন্ড ক্লাস আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি থাকে, তো সেটা এখানে আলোচনা আছে। তারপরে ভ্যালু অ্যানালাইসিস, মানে হচ্ছে ওই যে মানে আমরা যে ভ্যালু অ্যানালাইসিস করি, যে কি পরিমাণ ভ্যালু জেনারেট হবে, হ্যাঁ, সেটার জন্য আসলে আমরা এটাকে বেনিফিটকে আমরা ভ্যালুকে দুই ভাগে ভাগ করি, তাই না? টেনজিবল এবং ইনটেনজিবল, সেই আলোচনাটা এখানে আছে। তারপরে যে আরওআই, এনপিভি, আইআরআর, এই সমস্ত জিনিস এখানে আলোচনা আছে, বেনিফিট কস্ট অ্যানালাইসিস। তারপরে নতুন দুইটা জিনিস এখানে আলোচনা আছে, একটা হচ্ছে নেট প্রমোটার স্কোর, আর হচ্ছে এবি টেস্টিং। এই দুইটা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, এই দুইটা থেকে। এই দুইটা টপিক একদম নতুন, যেটা পিএমবকে আগে আলোচনা হয়নি। আর ডিসিশন ট্রি এবং মন্টে কার্লো সিমুলেশন, যেটা পিএমবকে আসলে রিস্ক চ্যাপ্টারে আলোচনা আছে, সেই আলোচনাটা এবার এখানে আছে, এই টপিকে আছে। ওখানে আলোচনা করা হয়েছিল রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে, আর এখানে দেখানো হয়েছে যে আমরা এই দুইটা টুলকেই, এই দুইটা টেকনিকই আমরা আসলে কিভাবে ক্যাপিটাল বাজেটিং এ ইউজ করতে পারি, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এই যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি টপিকটা, এটা কিন্তু অনেক অংশেই আলোচনা করা হয়েছে ক্যাপিটাল বাজেটিং নিয়ে, যে আমাদের হাতে যে ক্যাপিটাল আছে সেটা আমরা কিভাবে ইউজ করবো, তার বাজেটিং কিভাবে করবো, তার জন্য আসলে এই সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি, তাই না? এবার এটার ক্ষেত্রে কিছু আলোচনা আছে ইয়াতে 1 নম্বর চ্যাপ্টারে পিএমবক। সো আমাদের আসলে প্রতিটারই কিন্তু বিভিন্ন ফর্মুলা আছে, আমাদের ফর্মুলা জানার দরকার নাই,
আমাদের আসলে আইডিয়াটা জানা দরকার যে আসলে আরওআই দিয়ে কি বোঝায়, এনপিভি আসলে কোনটা বেটার, ভালো মানে এনপিভি নেগেটিভ হলে ভালো না পজিটিভ হলে ভালো। তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু, দুইটা প্রজেক্টে যদি আমরা কম্পেয়ার করি তাহলে যেটা নেট প্রেজেন্ট ভ্যালু বেশি সেটা আমরা সিলেক্ট করব, নাকি যেটা কম সেটা সিলেক্ট করব। সিমিলারলি আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, কোনটা সিলেক্ট করবো আমরা, বেশি যেটার আইআরআর নাকি যেটা কম আইআরআর। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রজেক্ট সিলেকশন যখন আমরা করি, একটা অর্গানাইজেশন তো আসলে সব প্রজেক্ট নিয়ে কাজ করতে পারে না। একটা প্রাইভেট অর্গানাইজেশন চিন্তা করেন, তারা কিন্তু প্ল্যান করতে পারে একটা বছরে যে আমরা 100টা প্রজেক্ট করবো, কিন্তু দেখা গেল যে ফান্ডিং আছে শুধু 80টা প্রজেক্টে, তাহলে কি করা হবে? 20টা প্রজেক্ট এখান থেকে ডিসকার্ড করা হবে। তখন কিন্তু আসলে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করি, যেটা আসলে বিজনেস অ্যানালিস্টদের কাজ থাকে এবং যারা বিজনেস কেস নিয়ে কাজ করে তাদের থাকে, তারা আসলে আইডেন্টিফাই করে যে 80টা সবচেয়ে ভ্যালু ক্রিয়েট করবে আমাদের, সেই 80টা কোনটা। হ্যাঁ, তখন কিন্তু আমরা এগুলো কম্পেয়ার করি যে কোনটা বেশি আরওআই দিবে, কোনটা এনপিভি বেশি, আইআরআর বেশি। আবার অনেক সময় রিস্ক নিয়েও কাজ করি যে কোন প্রজেক্টটা রিস্ক এক্সপোজার বেশি। মনে আছে আমরা রিস্কের যে স্কোর বলেছিলাম না, গুণ করলে প্রবাবিলিটি গুণ করলে আমরা রিস্ক এক্সপোজার পাই বা রিস্ক স্কোর বলি। তো যে প্রজেক্টের রিস্ক এক্সপোজার বেশি সেটাতে আমরা সহজে নিতে চাবো না, যেটা আসলে রিস্ক এক্সপোজার কম, হ্যাঁ সেটা হয়তো আমরা সিলেক্ট করবো। সো এটাও কিন্তু অনেক সময় ক্রাইটেরিয়া হিসেবে ইউজ করা হয়, রিস্ক এক্সপোজার কোন প্রজেক্টের বেশি, কোন প্রজেক্টের পিআই কম। ভ্যালু, হ্যাঁ, পিআই ভ্যালু, টাকার অঙ্কে ইন টার্মস অফ মানি। ইন টার্মস অফ মানি। সো বিজনেস ভ্যালু নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। হ্যাঁ, সেটা আসলে দুই ধরনের হতে পারে, ট্যানজিবল, ইনট্যানজিবল হতে পারে, সেটা আলোচনা এখানে আছে। তারপরে বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান বলেছিলাম যে শুধু বিজনেস ভ্যালু জানলে হবে না, আমরা আসলে বিজনেস ভ্যালুটা কখন মানে রিয়েলাইজ করবো, কারা রিয়েলাইজ করবে, কি পরিমাণ রিয়েলাইজ হবে। তারপরে এটার মানে এখানে যে ইয়াগুলো ইউজ হয়, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট গুলো, যে আইআরআর কত, এনপিভি কত, এগুলো কিন্তু আমরা পরে মিলাই দেখবো যে আমরা বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে যা দেখাইছিলাম, হ্যাঁ যেটা কোথা থেকে আসবে, বিজনেস কেস থেকে আসবে। বিজনেস কেস থেকে কিন্তু বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে এন্ট্রি গুলো আসবে। সেটা আসলে আমরা রিয়েলাইজ করতে পারছি কিনা সেটা আমরা কম্পেয়ার করতে পারবো বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যান দেখে। সো বেনিফিটস ম্যানেজমেন্ট প্ল্যানে কি থাকে, এটা কিন্তু পিএমবকের 1 নম্বর চ্যাপ্টারে সেম জিনিসটা আছে, আমি আপনাদের পড়িয়েছিলাম। সো টার্গেট বেনিফিটস, যেটার কারণে প্রজেক্টটা শুরু হয়েছে, টার্গেট বেনিফিটস অথবা ভ্যালুস, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, এই প্রজেক্টটা কোন স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন আমাদের অর্গানাইজেশনের বা আমাদের দেশের। তারপর টাইম ফ্রেম, কখন কোন বেনিফিটটা আমরা পাবো। জেনারেলি অ্যাজাইলে চেষ্টা করা হয় যে কত কুইকলি আমরা একটা ইটারেশন পরপরই উই ক্যান ক্রিয়েট ভ্যালু ফর আওয়ার কাস্টমার। আর হয়তো ট্রেডিশনাল প্রজেক্টে 6 মাস বা 1 বছর সময় লাগবে বা আরো বেশি সময় লাগতে পারে। সো সেই টাইম ফ্রেমটা থাকবে। তারপর বেনিফিটস ওনার কে থাকবে, ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু প্রজেক্ট শেষ হওয়ার পরে জেনারেলি প্রজেক্ট টিম আর থাকে না, প্রজেক্ট টিম কি হয়ে যায়, অ্যাডজন হয়ে যায়। তাহলে এটা কে করে, হয় কাস্টমার কিংবা ইউজার কিংবা অপারেশন টিম। সো এটা কিন্তু এখানে মেনশন থাকবে যে কারা আসলে বেনিফিটটাকে রিয়ালাইজ করবে। তারপরে ম্যাট্রিক্স, এই যে আমরা কেপিআই সেট করলাম, বললাম যে এনপিভি, আইআরআর, যে আমরা এটা পাওয়ার কথা, কিংবা আরো বিভিন্ন ধরনের কেপিআই হতে পারে, সেটা আসলে আমরা পাচ্ছি কিনা। যদি না পাচ্ছি কি পাচ্ছি না, সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারবো এই ম্যাট্রিক্স এর সাথে কম্পেয়ার করে। এবং রিস্ক গুলোকে আমাদের দেখতে হবে যে কোন কোন রিস্ক আসতে পারে, যার কারণে আসলে আমাদের যেটা বেনিফিট পাওয়ার কথা সেটা তো হ্যাম্পার হয়েছে, কিংবা উল্টাও হতে পারে, কোন একটা পজিটিভ রিস্কের কারণে আমাদের বেনিফিট আরো বেড়ে গেছে। সেটাও কিন্তু আমাদের বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যানে বলা হয়। রেজা ভাই, এই এই যে বিজনেস কেস বা বিজনেস ম্যানেজমেন্ট প্ল্যান, এগুলো তো প্রি প্রজেক্ট ডকুমেন্টস। এখন Right. তখন পর্যন্ত তো প্রজেক্ট টিম তো ফর্মুলেট হয় নাই, তাহলে এইগুলো প্রজেক্ট টিম কিভাবে আসলে করবে? কারণ তখন পর্যন্ত তো প্রজেক্ট টিমের জন্মই হয় নাই, অ্যাপ্রুভালও হয় নাই, সাইন অফ হয় নাই। তো এই ক্ষেত্রে তো প্রজেক্ট টিম তো দেখবেন, এটা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস দেখার কথা। এটা হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার অফিস দেখবে বা আলাদা ডেডিকেটেড টিম থাকতে পারে, যেমন অনেক কর্পোরেটে হ্যাঁ ফাইন্যান্সের আন্ডারে একটা টিম থাকে যারা শুধু সারা বছর বিজনেস অ্যানালাইসিস এবং বিজনেস কেস নিয়ে কাজ করে। জি, সো তারা আসলে দেখবে। কিন্তু এই বিজনেস কেস আমরা আগে বলেছিলাম যে বিজনেস কেস এবং বেনিফিট ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু প্রি প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট কিন্তু এখনো জন্ম হয়নি, প্রজেক্ট অনেক পরে শুরু হবে। সো এটা কিন্তু তার আগের কাজ করতেছে আমরা। ফার্স্ট চ্যাপ্টার যদি আপনি মনে করেন, ওখানে কিন্তু একটা ছবিও দেখেছিলাম যে এই দুইটা কখন করা হয়। এরপর যখন প্রজেক্ট শুরু হয় তখন আমাদের প্রজেক্ট চার্টার দিয়ে শুরু হয়, তখন প্রজেক্ট ম্যানেজার আসে, তার আগ পর্যন্ত প্রজেক্ট ম্যানেজার নাই। তারপরে স্পেন্ড রিভিউ এন্ড ডেমো, তার মানে আমরা যে প্রোডাক্ট বা ইয়া তৈরি করতেছি, হ্যাঁ সেটা আসলে কাস্টমারকে দেখাতে হবে যে আসলে সবকিছু ঠিক আছে, যেটা কোনো যে
ইনক্রিমেন্ট গুলো পটেনশিয়ালি শিপেবল, সেটা আমাদেরকে দেখাবো এবং সেটা দিয়ে আসলে ভ্যালু রিয়ালাইজ হয়। সেটা জাস্ট, এটা কিন্তু আমরা আরো অনেক জায়গায় দেখেছি, এখানে জাস্ট মেনশন করা হচ্ছে আর কি, যে আসলে আমরা ভ্যালুটা যে ক্রিয়েট করছি তার ফাইনাল স্টেজটা কি। অ্যাজাইলের ইয়াতে স্প্রিন্ট রিভিউ, আর আমাদের ট্রেডিশনাল প্রজেক্টে হয়তো ওইটা হবে ভ্যালিডেট স্কোপ, মানে জাস্ট অ্যাকসেপ্টেন্স সেশনটা, ইউএটি বা এরকম যেটা বলি আমরা। অ্যাজাইলের কথাবার্তা বলা হচ্ছে রিলিজ ম্যানেজমেন্ট, তাই না? কয়েকটা কি হয়, ইনক্রিমেন্ট মিলে কিন্তু আমরা রিলিজ দিই, কয়েকটা ফিচার মিলে আমরা রিলিজ ডেলিভারি দিই, সেটা হচ্ছে রিলিজ। এবং রিলিজ দেওয়ার সময় আসলে আমরা দেখি যে ডান হয়েছে কিনা। হ্যাঁ, ডান বলে, অ্যাজাইল শব্দটাকে বলে ডান। তার মানে ডেফিনেশন অফ ডান আসলেই ডান হয়েছে কি, ঠিক আছে? এটা আমরা কিন্তু চেক করে আসলে রিলিজ করি। ডিসিপ্লিন অ্যাজাইলে ডেফিনিশন অফ ডান যেটা বললেন, তার মানে ডেফিনিশন অফ রেডি, আসলে একটা শব্দ তো ব্যবহার করছে, ডেফিনিশন অফ রেডি। এখানে হবে ডেফিনেশন অফ ডান, আর ডেফিনেশন অফ রেডি তো স্প্লিট প্ল্যানিং এর সময়, রাইট? এটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। আচ্ছা, অ্যাজাইল, এখানে ডিসিপ্লিন অ্যাজাইলের কথা কয়েকটা জায়গায় বারবার মেনশন হয়েছে, যেহেতু ডিসিপ্লিন অ্যাজাইল পিএমআই প্রমোট করতেছে। সো ডিসিপ্লিন অ্যাজাইল কিন্তু একটা নির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক নেই, এটা আসলে অ্যাভেলেবল যত ফ্রেমওয়ার্ক আছে সেখান থেকে বেস্ট জিনিসগুলোকে নিয়ে একটা টুল কিট তৈরি করছে, এবং বলতেছে যারা ডিসিপ্লিন অ্যাজাইল জানবো তাদের টুল কিটটা অনেক বড় হবে, কারণ তারা আসলে বেস্ট প্র্যাকটিস গুলো থেকেই বেস্ট টুলগুলোকে নিয়ে এটা তৈরি করছে। ফলে আমরা হয়তো যখন কোন একটা অ্যাজাইল প্রসেস অ্যাপ্লাই করব, তখন হয়তো আমরা ওই টুলকিট থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমরা ইচ্ছা মতো আসলে যেটা আমাদের জানা আছে এবং আমাদের টুলকিটটা অনেক বড়, তাহলে আমরা ওটাকে ইউজ করতে পারবো। সো এই জন্য ডিসিপ্লিন অ্যাজাইল প্রমোট করার জন্য কিন্তু বারবার মেনশন করা হচ্ছে। সো মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক না, এটা হচ্ছে হাইব্রিড টুলকিট। কেন হাইব্রিড? কারণ অ্যাভেলেবল প্রায় 100+ যে ফ্রেমওয়ার্ক গুলো আছে অ্যাজাইলের এক্সিস্টিং মার্কেটে, সেটা ক্রিস্টাল হতে পারে, কানবান, তারপরে লিন, সবকিছু থেকেই বেস্ট জিনিসগুলোকে নিয়ে এটাকে বানানোর চেষ্টা করছে পিএমআই। এবং এদের বইটার নাম মনে আছে কারো? এই বইটার নাম কি? ওদের যে বইটা, স্ট্যান্ডার্ড বইটার নাম কি? চুজ ইওর ওয়াও। বইটার নাম হচ্ছে চুজ ইওর ওয়াও। ওয়াও এলাবোরেশন হচ্ছে ওয়ে অফ ওয়ার্কিং। তোমার মানে কোন ফ্রেমওয়ার্ক তো আসলে সবার জন্য স্যুট করবে না, আপনার জন্য কোন ফ্রেমওয়ার্কটা স্যুট করবে, যেমন প্রজেক্ট ইউনিক তেমনি কিন্তু আপনার রিকোয়ারমেন্টও ইউনিক আপনার টিমের জন্য। সেইটার জন্য বলতেছে যে তুমি ডিসিপ্লিন অ্যাজাইলের বইটার নাম হচ্ছে চুজ ইওর ওয়াও। সো তুমি এই টুলকিট থেকে আইডেন্টিফাই করো যে তুমি আসলে কোনটা ইউজ করবে তোমার প্রজেক্টে। সো এই বইটা কিন্তু মেম্বারদের জন্য ফ্রি। এবং ডিসিপ্লিন অ্যাজাইলে আমরা ওই যে আমরা বলেছি, এটা কিন্তু একটা আলাদা টপিক ছিল, তাই না? মনে আছে এমবিআই এবং এমভিপি। ডিসিপ্লিন অ্যাজাইল বলতেছে এমভিপি অ্যাজাইল টিম খুব ইউজ করে, মানে এক্সিস্টিং অ্যাজাইল যত ফ্রেমওয়ার্ক আছে সবাই আসলে এমভিপি পর্যন্ত ইউজ করে। এমবিআই শব্দটা জেনারেলি অ্যাজাইল ফ্রেমওয়ার্ক গুলোতে ছিল না। তো এটা আসলে পিএমআই এর জন্য খুবই বিশেষভাবে প্রমোট করতেছে এমবিআই, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। তার মানে এমন একটা ডেলিভারি ইনক্রিমেন্ট যেটা একদম আমরা কাস্টমার এন্ডে দেব এবং সেটা আমাদের জন্য রেভিনিউ জেনারেট করবে। এই এমবিআই মনে রাখার জন্য একটা ফ্রেজ আমি আপনাদের আগেও লিখেছিলাম, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ। এটা মনে রাখবেন। এমবিআই ডেফিনিশন হচ্ছে আমরা এমন একটা কাজ করতেছি, ফিচার বা ডেলিভারি তৈরি করতেছি বা ইনক্রিমেন্ট তৈরি করতেছি, যেটা একদম কাস্টমার ইউজ করতে পারবে এবং তার থ্রুতে রেভিনিউ জেনারেট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফর রেভিনিউ, সেটাকে বলে এমবিআই। আর এমভিপি আমরা বলেছিলাম ইনভেস্টমেন্ট ফর ডিসকভারি। আমরা পুরো ফিচার তৈরি করি না, হ্যাঁ, সামান্য কিছু তৈরি করে কাস্টমারকে দেখাই, তাদের ফিডব্যাক নিয়ে তারপর আসলে আমরা ফাইনাল প্রোডাক্ট তৈরি, সেটাকে বলে এমভিপি, মিনিমাম ভায়াবল। আসলে ভায়াবল কিনা সেটা আমরা চেক করি। আচ্ছা, এরপরে আসেন আমরা এখন দেখবো কিছু ওই যে এনপিভি, আইআরআর এসব নিয়ে কিছু আলোচনা দেখবো। আন্ডারস্ট্যান্ডিং এন্ড ক্যালকুলেটিং ভ্যালু। সেখানে আমাদের কোনো ভ্যালু ক্যালকুলেশন করতে হবে না বা কোনো সূত্র জানতে হবে না, জাস্ট আমাদের ওভারঅল আইডিয়াটা জানা দরকার। এবং এই যে জিনিসগুলো ইউজ হয় আমাদের প্রজেক্টের অ্যানালাইসিসের জন্য, সেটা আমরা এখানে দেখতেছি। এক নম্বর হচ্ছে সবচেয়ে সিম্পল যেটা ইউজ হয়, বেনিফিট কস্ট অ্যানালাইসিস। তার মানে কোনো একটা প্রজেক্ট কি পরিমাণ বেনিফিট দিবে এবং সেই প্রজেক্টটা করতে কি পরিমাণ কস্ট লাগবে, সেটা যদি আমরা রেশিও করি, উপরে বেনিফিট নিচে কস্ট, তাহলে রেশিওটা যত বেশি হবে কি তত কি ভালো না খারাপ? তত আমাদের জন্য ভালো।
সো যদি 2-3টা প্রজেক্ট থেকে আপনাকে সিলেক্ট করতে বলে যে কোন প্রজেক্টটা ভালো এবং যদি দেওয়া থাকে বেনিফিট রেশিও, কোনটা দেওয়া থাকলো 1.2, কোনটা 1.5 আর কোনটা 1.8, তাহলে আমরা সিলেক্ট করবো হচ্ছে 1.8। যেটা বেশি। হ্যাঁ, এরকম আসলে প্রশ্ন থাকবে। আচ্ছা, এরপর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটা আমরা ইউজ করি ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আমরা যেটা ইনভেস্ট করলাম সেটার এগেইনস্টে আমরা কি পরিমাণ রিটার্ন পাবো। এটা কিন্তু মানে ফর্মুলা আছে, সেটা আমরা কিন্তু এখানে করতেছি না, আমরা জাস্ট জানার চেষ্টা করতেছি যে এটা প্রজেক্ট অ্যানালাইসিস ইউজ হয় সিলেকশনের জন্য, এবং যেটা সবচেয়ে বেশি রিটার্ন দিবে সেই প্রজেক্টগুলো আমরা সিলেক্ট করি। তারপর আরেকটা ইউজ হয় এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। সেটা বোঝার জন্য আসলে আমরা আলোচনা করতেছি প্রেজেন্ট ভ্যালু, টাইম ভ্যালু অফ মানি আমরা কনসিডার করি। তার জন্য যে ফর্মুলাটা আছে, আমরা কি করি আসলে সব ভ্যালুগুলোকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে ক্যালকুলেট করার চেষ্টা করি, তাই না? আজকের টাকা তো 1 বছর টাকার সমান না, হ্যাঁ, 1 বছর পরে কিন্তু টাকার ভ্যালুটা কমে যাবে। টাইম ভ্যালু অফ মানি। হ্যাঁ, টাইম ভ্যালু অফ মানিটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে যখন এনপিভি বের করি। সো সেটা দেখানোর জন্য কিভাবে আসলে এনপিভিতে আসলে আমরা এই সূত্রটা ইউজ করি, টাইম ভ্যালু প্রেজেন্ট ভ্যালু সূত্রটা, যে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস আর এন। এটা কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালে আছে বা আপনাদের ইয়াতেও আছে, কিন্তু এখান থেকে অঙ্ক এক্সপেক্ট করার দরকার নাই যে এটা ফর্মুলা দিয়ে অঙ্ক আসবে কিনা। জেনারেলি কখনই অঙ্ক আসেনি বলে আমার মনে হয় যে কখনো আসবে। সো মেইন আইডিয়াটা হচ্ছে যে এখানে দেখেন যে যদি ফিউচারের কোনো টাকা 3000 হয়, হ্যাঁ, তাহলে কি 3 বছর পরে কিন্তু সেটার ভ্যালু কি হচ্ছে 8% ইন্টারেস্ট রেটে সেটার ভ্যালু 3000 যেটা, সেটা আসলে আজকের ভ্যালু হচ্ছে 2381 টাকা, যেটার ভ্যালু আসলে 3 বছর পরে 3000 টাকা। 3000 টাকা। সো এটা আমাদের লাগে কোথায়, যখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেট করি। সো নেট প্রেজেন্ট ভ্যালুর ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে এখানে আসলে ফর্মুলাটা একটু মানে ডেফিনেশনটা একটু ভুল আছে এখানে। জেনারেলি আমরা যে ডেফিনেশনটা ইউজ করি, হ্যাঁ, সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইনফ্লোস মাইনাস দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ইন আউটফ্লোস, সেটাকে আমরা বলি নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে মানে প্রেজেন্ট ভ্যালু অফ অল ইনফ্লো, হ্যাঁ, মাইনাস হচ্ছে আউটফ্লো। কিন্তু এখানে মানে ভুল আছে আর কি, এখানে বলা হচ্ছে আউটফ্লো মাইনাস ইনফ্লো। জেনারেলি আমরা ডেফিনেশন ইউজ করি ইনফ্লো মাইনাস আউটফ্লো। সো এটা আপনারা একটু মানে ঠিক করে নিয়েন। সো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা আসলে স্টুডেন্ট ম্যানুয়াল বা কোথাও নাই, আমি নিজে এক্সাম্পল দিয়েছি। যে কোনো একটা প্রজেক্ট, 2টা প্রজেক্টে আসলে আমরা না, একটা প্রজেক্টে আমরা এনপিভি বের করার মানে ইয়াটা দেখাচ্ছি যে কিভাবে আসলে বের করা হয়, একটু ভেঙে ভেঙে দেখানো হচ্ছে। যে কোনো একটা প্রজেক্ট নিয়ে আমরা তার এনপিভি বের করতে চাই। সো প্রজেক্টটা প্রথম বছর আসলে কোনো রেভিনিউ নাই, হ্যাঁ, মানে কোনো ভ্যালু জেনারেট হয়নি, বেনিফিট আসেনি। ফলে এটা কি হবে, প্রেজেন্ট ভ্যালু 0, এবং আমরা 10% ইন্টারেস্ট রেটে বেস ধরছি। এখানে কস্ট হচ্ছে 200, কিন্তু প্রথম বছর $200 খরচ হয়েছে, যেটা আসলে ওই যে ইকুয়েশনটা আমরা দেখলাম প্রেজেন্ট ভ্যালু বের করার, সেটা যদি আমরা ইউজ করি তাহলে পাবো হচ্ছে 200, যেহেতু মানে 0 হবে আর কি, সূচকটা 0 হবে, সেই জন্য আমরা 200 পাবো। যদি ইকুয়েশনে বসান 0 দিয়ে, তাহলে দেখবেন যে 200 হবে। তারপরে পরের বছর কি হবে, 50 টাকা আমাদের রেভিনিউ আসতেছে, কিন্তু সেটা যদি প্রেজেন্ট ভ্যালুতে আমরা ক্যালকুলেট করি ওই ইকুয়েশনটা দিয়ে, তাহলে পাবো $45। আর আরো এক্সট্রা $100 ইউজ হচ্ছে সেকেন্ড ইয়ারে, যার প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 91 টাকা, $91। তারপরের বছর আসলে 100 টাকা রেভিনিউ হচ্ছে, যেটা প্রেজেন্ট ভ্যালুতে 83 টাকা, কিন্তু কোনো নতুন কস্ট ইনকার হচ্ছে না। পরের ইয়াতে কোনো কস্ট ইনকার হচ্ছে না, পরের ইয়াতে রেভিনিউ আরো বেশি এসেছে $300, এবং যেটার প্রেজেন্ট ভ্যালু 225। তাহলে আমরা যদি সব ক্যাশ ইনফ্লোকে যোগ করি তাহলে পাচ্ছি কত, 353। আর সব আউটফ্লোকে যদি যোগ করি এবং প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি তাহলে পাচ্ছি 291। তাহলে এই 253, হ্যাঁ, প্রেজেন্ট ভ্যালু অফ অল ইনফ্লোস মাইনাস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অল আউটফ্লোস, বিয়োগ করলে পাচ্ছি আমরা পজিটিভ 62। ঠিক আছে, সো পজিটিভ মানেই হচ্ছে মানে ভালো এনপিভি। আর যদি আমাদেরকে যত বেশি পাবো, কম্পেয়ার যদি করতে হয় 2টা বা 3টা প্রজেক্টের সাথে, তাহলে যেটা এনপিভি বেশি দিবে সেই প্রজেক্টে আসলে আমরা সিলেক্ট করবো আমাদের নেক্সট প্রজেক্ট হিসেবে।
আচ্ছা, আরেকটা আমরা ইউজ করি যেটা আসলে সবচেয়ে বেশি ইউজ হয়, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বা দুইটা ইউজ করে, এনপিভি ইউজ করা হয়, ইন্টারনাল রেট অফ রিটার্ন ইউজ করা হয়, আবার পেব্যাক পিরিয়ড ইউজ করা হয়, একসাথে অনেকগুলো কিন্তু ইউজ করা হয়। সো ইন্টারনাল রেট অফ রিটার্নের আইডিয়াটা হচ্ছে এইটা, এটাও কিন্তু ইকুয়েশন আছে, ইকুয়েশনটা এখানে কোনো আলোচনা হয়নি, আমাদের শুধু এই ধারণাটা দরকার যে কোন দুইটা আমরা কি করি, কোন ব্যাংকে আমরা ইনভেস্ট করি, ফিক্সড ডিপোজিট বা ডিপোজিট রাখি যে ব্যাংকে আসলে ইন্টারেস্ট বেশি। সো আমাকে যদি বলা হয় যে একটা ব্যাংক আমাকে 6% ইন্টারেস্ট দিবে, একটা ব্যাংক দিবে 4%, তাহলে আমি কোন ব্যাংকটা নেব, যে ব্যাংকে আমাকে রিটার্নটা বেশি দিবে, রেট অফ রিটার্নটা। সো ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে যে প্রজেক্টটার আইআরআর ক্যালকুলেট করে আমরা বেশি পাবো, যেমন একটা যদি আইআরআর হয় 15 আর আরেকটা প্রজেক্টের আইআরআর পাচ্ছি আমরা 12, তাহলে হুইচ ওয়ান ইজ বেটার, যেটা আমাদের আইআরআর বেশি সেটা আমরা আসলে আমাদের প্রজেক্ট হিসাবে সিলেক্ট করব। সো এই হচ্ছে আমাদের আইআরআর, শুধু একটু ধারণা থাকে যথেষ্ট, কিভাবে ক্যালকুলেট করবো, ফর্মুলা কি, এটা আমাদের না জানলেও চলবে। আর এই সবকিছু কিন্তু আপনি এক্সেলই করতে পারবেন, এক্সেলের সবই ফর্মুলাগুলোকে আপনি ইজিলি অ্যাপ্লাই করে দেখতে পারবেন। আচ্ছা, আমি আজকে এখানে ইয়া করব, মানে চ্যাপ্টারটার কয়েকটা স্লাইড আছে, দেখে আমরা আসলে একবারে শেষ করবো আজকে। সো আমরা দেখেন এখন কয়েকটা জিনিস পড়বো, ডেটা গ্যাদারিং এন্ড অ্যানালাইসিস। আমরা যে ক্যাপিটাল বাজেটিং করব তার জন্য কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারি, হ্যাঁ, যে কোথায় আসলে আমাদের ইনভেস্টমেন্ট করা উচিত। এর জন্য একটা টুল ইউজ হয় এনপিএস, নেট প্রমোটার স্কোর। এখান থেকে অবশ্যই পরীক্ষা একটা অঙ্ক আসবে, কারণ এটা এই টপিকটা আসলে কখনোই পিএম বকে ছিল না। এনপিএস এটা নিয়ে আমার একটা দুইটা ভিডিও বানানো আছে, আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন, তাহলে হয়তো আরো বুঝতে পারবেন, এবং ওখানে কিছু ইয়াও আছে, কি বলে, প্রশ্ন দেওয়া আছে, সলভ করাও আছে। সো নেট প্রমোটার স্কোর মানে হচ্ছে এটা থ্রুতে আসলে আমরা আমাদের কাস্টমারের লয়ালিটি চেক করি, আমাদের ব্র্যান্ড ভ্যালু চেক করি, আমাদের প্রোডাক্টের, আমাদের সার্ভিসে। ইভেন আমাদের এমপ্লয়ি যারা আমাদের অর্গানাইজেশনে আছে তারা আসলে আমাদের অর্গানাইজেশনের উপর কতটুকু হ্যাপি, আমাদের অর্গানাইজেশনের ফ্যাসিলিটিস বা অন্যান্য বিষয়ে কতটুকু হ্যাপি, সেটা কিন্তু আমরা এনপিএস দিয়ে ক্যালকুলেট করি। এটা কিন্তু ওয়ার্ল্ডের 500 যে টপ অর্গানাইজেশন গুলো আছে সবাই কিন্তু এনপিএস ইউজ করে। ঠিক আছে, খুবই সহজ একটা টুল। কি করা হয় এটা থ্রুতে, এটা একটা সার্ভে টেকনিক। কি করি আমরা, উদ্দেশ্য কি, যে আমরা লয়ালিটি চেক করি এবং আমাদের ব্র্যান্ড ভ্যালু বের করার চেষ্টা করি। এবং নেট প্রমোটার স্কোরে আসলে মানে সবচেয়ে খারাপ হলে 100, আর সবচেয়ে ম্যাক্সিমাম হতে পারে +100। ঠিক আছে, আর 0 মানে হচ্ছে মানে কোনো দিকেই নাই, মানে কেউ আপনার প্রোডাক্ট প্রমোটও করবে না, বা কেউ কোনো এটাকে একটা বলা হয় ডিট্রাক্টরসও না। আমি কিছু টার্ম ইউজ করলাম। এনপিএস মানে হচ্ছে নেট প্রমোটার স্কোর, এর আসল মানেটা হচ্ছে এটা, যে আপনার কোনো কাস্টমার যে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা ইউজ করে, সে আসলে আপনার এই প্রোডাক্টটা বা সার্ভিসটা তার ফ্রেন্ডস, ফ্যামিলি বা রিলেটিভদের মধ্যে প্রমোট করতে চায় কিনা, প্রমোট করতে ইন্টারেস্ট কিনা। সো যারা আসলে আপনার উপর খুবই খুশি, তারা কি করবে, প্রমোট করবে আপনার প্রোডাক্টটা, যে আমি এই প্রোডাক্টটা কিনছি, তুমি এটা কিনে দেখতে পারো, বা আমার এই ইন্টারনেট সার্ভিসটা ইউজ করি, আপনি এই সার্ভিসটা দেখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে প্রমোট করতেছে সে। আর এটা করার সময় কি করা হয়, আমি সামনের স্লাইডে যাচ্ছি। এই যে এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি পরে আসতেছি। কি করা হয়, একটা স্কেল তৈরি করা হয়, 0 থেকে 10 একটা স্কেল, হ্যাঁ, এবং এই স্কেলের মধ্যে আমরা একটা মতো প্রশ্ন করি। জেনারেলি এখানে একটা প্রশ্ন করা হয় কাস্টমারদেরকে, যারা আমাদের কাস্টমার। কি প্রশ্ন করি, যে তুমি কি আমার প্রোডাক্টটা তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি বা তোমার সোসাইটি বা কমিউনিটির মধ্যে আমাদের এই প্রোডাক্টটা প্রমোট করবা কিনা, যেহেতু তুমি ইউজ করতেছো, তুমি কি এটাকে প্রমোট করবা নাকি করবা না। এবং এটা সে মার্কস দেয় 0 থেকে 10-এর মধ্যে। সো এখানে দেখেন 3টা কালার আছে, 0 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10। তো যারা সার্ভের মধ্যে 9 থেকে 10 দিবে তাদেরকে বলা হয় প্রমোটার্স। ঠিক আছে, প্রমোটার্স কারা, এটা ডেফিনেশন দেখবেন স্টুডেন্ট ম্যানুয়ালে সুন্দর আছে, যারা আসলে সুযোগ পাইলেই আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে প্রমোট করবে। ঠিক আছে, এবং সে চাবে যে যাতে তার আপনার প্রোডাক্টটা অন্যরাও পারচেস করে বা কেনে, সার্ভিসটা নেয়। আর প্যাসিভ, যারা 7 থেকে 8-এর মধ্যে আপনাকে মার্কস দিবে ওই প্রশ্নের এগেইনস্টে, যে আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা তুমি প্রমোট করবে কিনা, তাদেরকে বলা হয় প্যাসিভস। প্যাসিভস কারা, যারা আসলে মানে সামহাউ হ্যাপি আপনার সাথে, কিন্তু যদি সে কম্পিটিটিভ কোনো প্রাইস পায় বা ফ্যাসিলিটিস পায়, সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে, এদেরকে বলা হয় প্যাসিভস। আর যারা থেকে 0 থেকে 6-এর মধ্যে আপনাকে ওই আপনার প্রশ্নের এগেইনস্টে
মানে টিক দিবে যে 0 থেকে 6 এর মধ্যে, তারা হচ্ছে ডিট্রাক্টরস। তারা মানে আসলে আনহ্যাপি কাস্টমার্স। এরা খালি মানে একটু সুযোগ পাইলেই তারা একটু আপনাকে ছেড়ে চলে যাবে। So আমরা কিভাবে এনপিএস বের করি? যখন সার্ভে করা হয়, করার পরে আসলে আমরা এই সিম্পল ইকুয়েশনটাতে আমরা কিন্তু বের করি। এনপিএস ইকুয়াল টু পার্সেন্টেজ অফ প্রমোটার্স, এটা হচ্ছে প্রমোটার্স, মাইনাস পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস। এখানে কিন্তু প্যাসিভকে আমরা এই ইকুয়েশনের মধ্যে কিন্তু নাই, কিন্তু টোটাল ক্যালকুলেশনের মধ্যে আছে, যেহেতু আমরা পার্সেন্টেজ অফ প্রমোটার্স এবং পার্সেন্টেজ অফ ডিট্রাক্টরস বলতেছি। এটা যদি বুঝতে একটু সমস্যা হয়, আপনি এই ফর্মুলাটাও দেখতে পারেন। এখানে কিভাবে বের করা হচ্ছে দেখেন, একই ফর্মুলা, নাম্বার অফ প্রমোটার্স মাইনাস নাম্বার অফ ডিট্রাক্টরস ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল রেসপন্স ইনটু 100, একই জিনিস আর কি। তাহলে আপনি আসলে পেয়ে যাবেন। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরেন 200টা কাস্টমারের কাছে আমরা সার্ভে করছি, করার পরে আমরা যে সার্ভেটার রেজাল্ট পাইছি তার মধ্যে দেখলাম যে 60% যারা আসলে 0 থেকে 6 এর মধ্যে রিপ্লাই দিচ্ছে, তার মানে কি তারা ডিট্রাক্টরস। আর আমরা পাইলাম যে যারা আসলে প্যাসিভ, সেটা ধরেন 40 প্যাসিভস 40, আর যারা 100 দিয়েছে আমাদের 9 থেকে 10 এর মধ্যে, তার মানে হচ্ছে প্রমোটার্স। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেট করতে চাই এই ফর্মুলা দিয়ে, তাহলে কিভাবে বের করবো আমরা? নাম্বার অফ প্রমোটার্স হচ্ছে 100 মাইনাস নাম্বার অফ ডিট্রাক্টরস কয়জন? 60, তাই না? নাম্বার অফ টোটাল রেসপন্স কত ছিল? 200 ইন্টু 100, তাহলে কত পাচ্ছি? এখানে 0 0 কেটে গেল, 40। তাহলে কত আমাদের এনপিএস? তাহলে আমাদের প্রোডাক্টের এনপিএস কত? 20। হ্যাঁ, পজিটিভ মানে ভালো, আর জেনারেলি 20 থেকে যদি বেশি হয় তাহলে আসলে ধরা হয়। আপনারা একটু ইয়া করলে দেখবেন যে আসলে কোন এনপিএস এর কোন নাম্বারটা বেটার। সো 20 থেকে বেশি পেলে আসলে অনেক ভালো। হ্যাঁ, 20 থেকে 30 পেলে আসলে আপনার প্রোডাক্টটা ভালো আছে। আর যদি খুবই বেস্ট প্রোডাক্ট বলেন তাহলে সেটার এনপিএস জেনারেলি 60 বা অ্যাবভ হয়, ঠিক আছে? সো আপনার কিন্তু এনপিএস এর অবস্থা খুব একটা ভালো না, মোটামুটি আসলে পজিটিভ আছে, এবং আপনার এনপিএস হচ্ছে 20। তাহলে এটা কি 20% না কি হবে এটা? সো যদি আমরা ক্যালকুলেশন করতেছি পার্সেন্টেজে, তাই না? কিন্তু আসলে আমরা এটাকে এনপিএস থেকে প্রেজেন্ট করি জাস্ট নাম্বারে, আমরা পার্সেন্টেজ বলি না, বলি যে আমাদের এনপিএস হচ্ছে 20। এবং এই 1 বছরের এনপিএস দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। আপনি হয়তো 2021 সালে এনপিএস দেখলেন 220, এভাবে 22, 23, 24, 25 যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এনপিএস বাড়তেছে না আসলে কমতেছে। সেই অনুযায়ী কিন্তু আপনার প্রোডাক্টটাকে ইমপ্রুভ করতে হবে, সার্ভিসটাকে ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ আপনি দেখবেন যে ধীরে ধীরে আপনার ডিট্রাক্টরস বাড়তেছে, প্যাসিভস বাড়তেছে, এবং আপনার প্রমোটার কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই দিস ইজ এ কন্টিনিউয়াস, কিন্তু আর কি একবার করে কিন্তু লাভ হবে না। এটা আসলে কন্টিনিউয়াসলি কয়েকটা ইয়ারের ট্রেন্ডটা বুঝে আপনাকে অ্যাকশনস নিতে হবে। হ্যাঁ, বলেন। এটা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের বোধহয় কাজ না, বোধহয় ম্যানেজমেন্টের কাজ নাকি? হ্যাঁ, এটা আসলে যে যখন এটা তো ম্যানেজমেন্টের কাজ, কারণ এটা তো ওই সার্ভে করা, ওই রেকর্ড নিয়ে তারা আবার সেম বিজনেসে যাবে কি যাবে না, তাদের পলিসি সিদ্ধান্ত নেওয়া, এটা নিশ্চয়ই প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ডেভেলপমেন্ট টিমের কাজ না। কাজ না। হ্যাঁ, এটা আসলে আমাদের পুরো টপিকটা কিন্তু বিজনেস এনভায়রনমেন্ট নিয়ে পড়তেছে, পুরো মডিউলটা। সো বিজনেস নিয়ে কিন্তু মেইন আলোচনা এখানে, প্রজেক্টের চেয়ে তার সারাউন্ডিং জিনিসগুলো নিয়ে আলোচনা বেশি। আর প্রজেক্টের ভিতরে আলোচনা আমরা নেক্সট মানে লাস্ট 4টা মডিউলে কিন্তু করছি, এগুলো হচ্ছে বিজনেস। ওকে, আচ্ছা, এরপরে এবি টেস্টিং, এটা নতুন আলোচনা আসছে। এবি টেস্টিং এটা অনেকদিন ধরে মার্কেটে আছে। এবি টেস্টিং, যদিও টেস্টিং শব্দটা শুনে মনে করার কারণ নাই যেটা আইটির কিছু। হ্যাঁ, এবি টেস্টিং আসলে মার্কেটিং এর একটা। আপনারা কি দেখেছেন যে আমরা যে ইয়া কিনি না, চিপস কিনি না, একই চিপস, পটেটো চিপস বিভিন্ন কালারের প্যাকেট পাওয়া যায় না? তার মানে মেইনলি ইউজার মার্কেটিং ক্যাম্পেইনে আমরা কি করি, যে কোনো একটা ভেরিয়েবল চেঞ্জ করে দেখি যে আসলে ওভারঅল ইম্প্যাক্টটা কি, কাস্টমার কিভাবে অ্যাকসেপ্ট করতেছে। যেমন আমি পটেটো কেকার্স বিক্রি করতেছি, আমি নানান ধরনের কালার দিয়েছি, কোনটা রেড, কোনটা গ্রিন, কোনটা হয়তো ব্লু। এখন আমি দেখতে যাচ্ছি যে আসলে কোন কালারটা সবচেয়ে বেশি কাস্টমার পিক করতেছে। হ্যাঁ, এইভাবে হয়তো আপনি আরেকটা ডিজাইন চেঞ্জ করলেন, করে আপনি দেখলেন, মানে এখানে বলা হয় যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চেঞ্জ করে
একটা ভেরিয়েবল চেঞ্জ করা হয়, করে দেখা হয় যে আসলে কাস্টমার এটা কিভাবে অ্যাকসেপ্ট করছে, ইম্প্যাক্টটা কি, পজিটিভ নাকি নেগেটিভ। এইভাবে করে করে অপটিমাম প্রোডাক্টটা আইডেন্টিফাই করা হয় বা ফিচারগুলোকে আইডেন্টিফাই করা হয়। তো সেটাকে বলে এ/বি টেস্টিং। এবং জেনারেলি একবার একটা ফিচার দিয়ে করা হয়, যাতে আসলে আপনি ঠিকমতো মেজার করতে পারেন যে ওটার ইম্প্যাক্টটা কি। সেটাকে বলে এ/বি টেস্টিং। এবং এটা করে করে আপনি আসলে অপটিমামটা বের করার চেষ্টা করতেছেন যে হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউর কাস্টমার্স, ফর ইউর প্রোডাক্ট এন্ড সার্ভিস। আচ্ছা, এরপরে মন্টে কার্লো সিমুলেশন। সো মন্টে কার্লো সিমুলেশন বিশাল আলোচনা, যেটা আসলে রিস্ক চ্যাপ্টারে ছিল। রিস্ক চ্যাপ্টারে আলোচনা হয় নাই। যখন আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি, রেজা ভাই, তখন- এবি টেস্টিং দিয়ে কি অল্টারনেটিভ কোনো ডিসিশন নেওয়ার জন্য এবি টেস্টিং অল্টারনেটিভ এ অর অল্টারনেটিভ বি? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা ফিক্স থেকে অন্যগুলো একটাকে চেঞ্জ করে তার ইম্প্যাক্টটা দেখবেন। এই জন্য এ বি বলতেছে আর কি। একবার এ চেঞ্জ করে দেখলেন, আরেকবার বি চেঞ্জ করে দেখলেন, এরকম আর কি, অল্টারনেটিভ চেঞ্জ করে দেখলেন। আচ্ছা, এটা কোনো এলাবোরেশন আছে কিনা এটা অবশ্য আমি দেখি নাই, একটু দেখতে হবে যে এই বি টেস্টিং এর কোনো এলাবোরেশন আছে কি। আমি একটা জায়গায় দেখেছিলাম যে অল্টারনেটিভ টেস্টিং মানে, হ্যাঁ জি অল্টারনেটিভ, কারণ এই অপশনটা রেখে তার একটা ব্যাকআপ হিসাবে বি কে রাখা আমি করেছিলাম। ঠিক আছে। অলরাইট, সো মন্টে কার্লো সিমুলেশন কিন্তু আসলে মেইনলি পিএমবক আলোচনা হচ্ছে রিস্ক চ্যাপ্টারে। হ্যাঁ, আমরা যখন রিস্কের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করি তখন আমরা মন্টে কার্লো সিমুলেশন ইউজ করি। কিন্তু এই মন্টে কার্লো সিমুলেশন তো ফাইন্যান্সে অনেক পড়ানো হয়। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এমবিএ বা বিবিএ করতে গেলে দেখবেন যে একটু হায়ার যেগুলো ফাইন্যান্সিয়াল ক্রেডিট বা পড়াশোনা, সেখানে কিন্তু মন্টে কার্লো সিমুলেশন ইউজ হয়। তার মানে ক্যাপিটাল বাজেটিং এ কিন্তু মন্টে কার্লো সিমুলেশন হয়, যে আপনার বাজেটটা, টাকাটা কোথায় ইনভেস্ট করবেন, কোথায় সবচেয়ে ভালো। তার জন্য কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল এই সিমুলেশন টেকনিক ইউজ করতে পারি। ঠিক আছে, সো এইটুকুই জানা যথেষ্ট কিভাবে করা হয় এটা। হ্যাঁ, এটা কিভাবে কোন টুল ইউজ করা হয়, এবং এটা মনে রাখতে হবে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল টুল। এবং এটা কিন্তু আপনি জাস্ট মানে কাগজ কলমে করতে পারবেন, এটার জন্য অবশ্যই কোনো সফটওয়্যার ইউজ করতে পারবেন। এটা এক্সেলও করা যায়, বা এর চেয়ে আরো ভালো সফটওয়্যার আছে যে আপনি মন্টে কার্লো সিমুলেশন করতে পারেন। এই যে আমরা যে ইনভেস্ট করি না বিভিন্ন ইয়াতে, শেয়ারে, এটাও কিন্তু মন্টে কার্লো সিমুলেশন দিয়ে কিন্তু বের করা হয় যে আসলে কোথায় বা কোন শেয়ার কিনলে সবচেয়ে আসলে বেনিফিট হবে। এছাড়াও মন্টে কার্লো সিমুলেশন তো এক টাইপের সিমুলেশন, কিন্তু এছাড়াও আমরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সিমুলেশন ইউজ করতে পারি যখন আমরা মানে অ্যানালাইসিস করতেছি যে কোন ধরনের আমরা মানে ইনভেস্টমেন্ট করবো আমাদের ক্যাপিটাল নিয়ে। তখন আমরা আরো ডিফারেন্ট কাইন্ড অফ সিমুলেশন ইউজ করতে পারি, অ্যানালিটিক্যাল টেকনিক ইউজ করতে পারি। সেটা কোনো ওইভাবে আলোচনা হয় নাই, জাস্ট বলা হচ্ছে যে আমি আরো বিভিন্ন টেকনিক ইউজ করতে পারি, সিমুলেশন টেকনিক্স। এটি কি মূলত রিস্ক অ্যানালাইসিস করার জন্য? আনসার্টেনিটি, হ্যাঁ, প্রবাবিলিটি, এসব কনসিডার করে আর কি অ্যানালাইসিস করা হয়। এবং অনেক ডাটা নিয়ে এই মন্টে কার্লো সিমুলেশন, এবং এই সিমুলেশন মানেই কিন্তু অসংখ্য ডাটা নিয়ে, এই জাস্ট 5-10টা ডাটা নিয়ে সিমুলেশন করলে, সিমুলেট করলে কিন্তু ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, আমরা লাস্ট টপিক করতেছি ডিসিশন ট্রি অ্যানালাইসিস। ঠিক আছে, ডিসিশন ট্রি অ্যানালাইসিস এটা হচ্ছে, এটাও কিন্তু আসলে পিএমবকের চ্যাপ্টার নম্বর রিস্ক চ্যাপ্টার আছে এটা। হ্যাঁ, ডিসিশন ট্রি অ্যানালাইসিস, এবং এটা মোস্ট প্রবাবলি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর মধ্যেই ছিল। তো এখানে আসলে রিস্কে আলোচনা হয়নি, এখানে আলোচনা হয়েছে যে আমরা যখন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করব তখন আসলে কোন ইনভেস্টমেন্ট আমাদের জন্য বেটার। এবং এখানে একটা ফর্মুলা ইউজ করা হয় যেটাকে বলে ইএমভি, মনে আছে না, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এক্সপেক্টেড মনিটারি ভ্যালু যেটা আমরা রিস্কের সময় পড়েছিলাম, তো সেটা কিন্তু এখানে ইউজ হয়। কিন্তু এটা ডিসিশন নেওয়া হয় আসলে ট্রি আকারে, গ্রাফিক্যালি। আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এবং ইকুয়েশনটা হচ্ছে কি, পি ইনটু আই, এবং পি তো প্রবাবিলিটি, আর আইটা মনে আছে কিসে, টাকায়, ডলারে। এই জন্য কিন্তু মনিটারি ভ্যালু বলা হয়। এবং ডলারটা কিন্তু আমরা বলেছিলাম যদি কস্ট সেভ হয়, হ্যাঁ, বা পজিটিভ হয়, তাহলে কি হবে, এ ভ্যালুটা প্লাস হবে। আর যদি লস হয় কিংবা নেগেটিভ কিছু হয়, কস্ট হয়, তাহলে এটা কি হবে, এটাকে কিন্তু আমরা নেগেটিভ টাকা ধরবো আর কি আমরা। তাহলে এইভাবে কিন্তু আমরা কন্টিনিউয়াস রিজার্ভ ক্যালকুলেট করেছি। সো সিমিলারলি আমরা ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। সো এটা কিভাবে ইউজ করতে পারি, আপনাদের স্টুডেন্ট ম্যানুয়ালে কিন্তু 2টা এক্সারসাইজ আছে এটার উপরে, ডিসিশন ট্রি অ্যানালাইসিস। সো আমি একটাও করাচ্ছি না, আপনারা নিজেরা করবেন। আমি পিএম বকেটটা করাচ্ছি, কারণ পিএম বকেট অনেক সুন্দরভাবে আছে এবং ওখানে অনেক ডিটেল আছে। ওটা বুঝলেই আপনারা ওটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি মনে হয় পিডিএফ ফাইল খুলে রেখেছিলাম। পিএম বক ডিসিশন ট্রি অ্যানালাইসিস।
দেখি কোথায় আছে। ঠিক আছে, আমরা চলে আসছি। দেখেন এখান থেকে কিন্তু পরীক্ষা অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন কিন্তু আসবে ডিসিশন ট্রি অ্যানালাইসিস থেকে। ডাইরেক্ট আপনার ম্যাথও আসতে পারে, এটা কিন্তু অঙ্ক টাইপ, অঙ্ক আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আপনার ছবিটা দেওয়া থাকবে, ছবি দেওয়া থাকলে যদি না দেওয়া থাকে তাহলে এটা আরো ডিফিকাল্ট, অনেক সময় লাগবে অঙ্কটা করতে। আমার মনে হয় না যে এখন আসলে অঙ্কই আসে না, যদি আসে তাহলে আমার মনে হয় আপনার দেওয়া থাকবে। ঠিক আছে, এখানে দেখেন সিনারিওটা এখানে সব কিন্তু পুরো সিনারিওটা বলা আছে এখানে, এই নিচে নোট 1 নোট 2 তে বলা আছে। তো আমি ওই সিনারিওটা আপনাদেরকে ব্যাখ্যা করছি যে আসলে আমরা একটা ডিসিশন নিতে যাচ্ছি যে আমরা আমাদের কোন একটা প্ল্যান্ট নিয়ে আমরা কাজ করতেছি, আমাদের কোন একটা সে ধরেন কোন ফ্যাক্টরি বা কোনো কিছু। এখন আমরা প্ল্যান করতেছি এই প্ল্যানটাকে আমরা আপগ্রেড করব নাকি এটা নতুন ভাবে বিল্ড করব। ঠিক আছে, দুইটা কিন্তু আমাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে, তাই না? কোনটা আমাদের জন্য করা বেটার, আমরা কি বিল্ড করতে যাব নাকি আপগ্রেড করতে যাব? এখন এখানে দেখেন অপশন প্রথমে বলা হচ্ছে এটা যে যদি আমরা নতুন বিল্ড প্ল্যান করি তাহলে আমাদের 120 মিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে। হ্যাঁ, আর আমরা যদি আপগ্রেড করি প্ল্যান তাহলে আমাদের ইনভেস্ট করতে হবে 50 মিলিয়ন 50 মিলিয়ন। যদি আমরা আপগ্রেড করি তার মানে কম টাকা লাগবে, আর যদি আমরা নতুন ভাবে বিল্ড করি তাহলে বুঝতেছি যে আমাদের অনেক টাকা লাগবে, 120 বিলিয়ন ডলার। এখন এখানে যে আমাদেরকে অপশনটা বলেছে যে যদি আমরা নতুন তৈরি করি আমাদের প্ল্যানটা তাহলে কি হবে, স্বাভাবিক অর্থে কিন্তু আমরা কি করতে পারবো, আমাদের প্রোডাকশন কিন্তু অনেক হাই হবে, তাই না? আর আপগ্রেড করলে কি হবে, জেনারেলি আমাদের প্রোডাকশন কম হবে। সো এখানে একটা জিনিস বলেছে যে প্রবাবিলিটি অ্যানালিসিস করে দেখা গেছে যে আমরা এই প্ল্যানটা ইউজ করে যে প্রোডাক্ট বা সার্ভিসটা আমরা তৈরি করব সেটার মার্কেট ডিমান্ড হচ্ছে 60%, স্ট্রং ডিমান্ড হচ্ছে 60% আছে, যেটা মানে প্রবাবিলিটি আছে 60% যে স্ট্রং ডিমান্ড হবে মার্কেটে। তার মানে কি বাকিটা হচ্ছে উইক ডিমান্ড 40%। সবসময় কিন্তু আপনার এটা নাও দেওয়া থাকতে পারে, যদি এটা 60 হয় তাহলে আরেকটা কি হবে, 40 হবে, 40 হবে, ইকুয়াল টু 100 হবে, দুই মিলে 100 হয়ে যাবে, দুইটা মিলে 100 হতে হবে, যেহেতু প্রবাবিলিটি বলতেছে এবং দুইটাই অপশনস মাত্র। সিমিলারলি ওটা কিন্তু একই। হ্যাঁ, এখন আসলে প্রথমে আমরা প্রথমটা দেখি, যদি আমরা নতুন প্ল্যান বিল্ড করতে চাই এবং যদি মার্কেটে স্ট্রং ডিমান্ড হয় তাহলে মানে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের রেভিনিউ 200 মিলিয়ন ডলার হবে, 200 মিলিয়ন ডলার। ঠিক আছে, তাহলে 200 মিলিয়ন এটা দিয়ে আমরা কি পাচ্ছি, প্রফিট বা লস পাবো। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আমাদের ইনভেস্টমেন্ট কত, 120, রাইট, আর স্ট্রং ডিমান্ড হলে আমাদের 200 রেভিনিউ আসবে। তার মানে আমরা যদি দুইটাকে যোগ করি তাহলে পাচ্ছি 80 মিলিয়ন। হ্যাঁ, এবং প্রবাবিলিটি কত আছে, 60%। তাহলে এখন যদি আমরা পিআই ইউজ করি, পি ইনটু আই, তাহলে আমরা এটা কি পাবো, এই পার্টটার কিন্তু এক্সপেক্টেড মনিটারি ভ্যালু পাবো স্ট্রং ডিমান্ডে। এটা 0.6 ইনটু 0.80 মিলিয়ন গুণ করে পাচ্ছে এটা, এই যে এটা। আবার এইটাতে যদি যাই দুইটাই কনসিডার করতে হবে, আমরা কিন্তু টোটাল মনিটারি ভ্যালু বের করতেছি এখানে, এই দুইটা যোগ করে টোটাল এক্সপেক্টেড মনিটারি ভ্যালু বের করছি আমরা এই বিল্ড নিউ প্ল্যান্টের অপশনে। সো যখন উইক ডিমান্ড যদি হয় তাহলে কি হবে, দুইটাই দেখতে হবে। হ্যাঁ, মানে পজিটিভও দেখতে হবে, নেগেটিভও দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছে যে 40% উইক ডিমান্ড থাকবে এবং তখন রেভিনিউ হবে 90, আর খরচ কত হয়েছে 120। তাহলে 90 থেকে যদি 120 বাদ দিই তাহলে কিন্তু আমাদের নেগেটিভ অবস্থা আসছে -30 মিলিয়ন। এটা যদি 0.4 দিয়ে গুণ দেই এখানে এবং টোটাল যোগ করি তাহলে কত পাচ্ছি, 36 মিলিয়ন। এই অপশনের ক্ষেত্রে যদি আমরা এই অপশনে যাই তাহলে আমাদের যে টোটাল বেনিফিটটা হবে, টোটাল এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, সেটা পাচ্ছি 36 মিলিয়ন। আর যদি নিচে আসি যে আমরা বিল্ড করতে না গিয়ে যদি আমরা আপগ্রেড করি তাহলে ডিমান্ড সেম, হ্যাঁ, কিন্তু কি হচ্ছে স্ট্রং ডিমান্ড, এই ডেটাগুলো কিন্তু সব নিচে দেওয়া আছে। যেহেতু আমরা আপগ্রেড করেছি তার মানে আমরা ওই আগেরটার মতো প্রোডাকশন করতে পারবো না, ফলে মার্কেটে যদি স্ট্রং ডিমান্ডও হয় তাহলে কিন্তু 120 মিলিয়নের মতো আমরা রেভিনিউ জেনারেট করতে পারবো। তাহলে কি হচ্ছে আমাদের টোটাল যদি আমরা বিএড করি আমাদের ইনভেস্টমেন্ট থেকে আমাদের রেভিনিউটা কত পাচ্ছি, 70 মিলিয়ন। এটার সাথে 60.6 যদি গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। এবার এই অপশনটা নিয়ে আসি,
তাহলে এখানে পাচ্ছি যদি উইক ডিমান্ড হয় তাহলে 60 মিলিয়ন রেভিনিউ হবে, আর আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 50, তার মানে এখানেও কিন্তু আমরা পজিটিভ পাচ্ছি, এবং সেটা হচ্ছে $10 মিলিয়ন। সো 0.4 ইন্টু $10 মিলিয়ন, এটাকে গুণ করে যোগ করে আমরা পাচ্ছি $46 মিলিয়ন। তাহলে আমরা যদি ডিসিশন নিতে হয় তাহলে কি কোনটা নেব? আমাদের জন্য আপগ্রেড ভালো নাকি? আমরা আপডেট করবো, আপডেট করবো। আমাদের জন্য কিন্তু হ্যাঁ, এখন যে ডেটা গুলো দেওয়া আছে সেই ডেটা অনুযায়ী যদি আমরা আপগ্রেড করি সেটাই কিন্তু আমাদের বেশি এক্সপেক্টেড মনিটারি ভ্যালু বেশি বেশি দিচ্ছে আমাদেরকে। ঠিক আছে, এটা 46 আর এটা হচ্ছে 36। ফলে এখান থেকে যদি ডিসিশন নিতে হয় ডিসিশন ট্রি অ্যানালাইসিস করে, তাহলে আসলে আমরা নেব হচ্ছে আমরা কোথায় যাব, আমার প্ল্যান কিন্তু আপডেটে যাব। ঠিক আছে, এখানে দেখেন এই ছবিটাতে কিন্তু অনেকগুলো লেজেন্ড আছে। এটা হচ্ছে ডিসিশন নোড, আমাকে যে ডিসিশনটা নিতে হবে, আমি কি বিল্ড করবো নাকি আপগ্রেড করবো। ঠিক আছে, আর এটাকে হচ্ছে চান্স নোড। চান্স নোড তার মানে আমি কি নিউ প্ল্যান, একটা হচ্ছে আপগ্রেড, আর এটা হচ্ছে নেট পাথ ভ্যালু হচ্ছে এটা। সো এটা থ্রুতে আসলে আমরা মানে ট্রি, এটা কিন্তু ট্রি তাই না, ট্রি স্ট্রাকচার না, ট্রিটা কিন্তু এটা ট্রি স্ট্রাকচার। সো আমরা কিন্তু ট্রি স্ট্রাকচার এখানে কিন্তু দুইটা রেখেছি আমরা। আপনি স্টুডেন্ট ম্যানুয়াল দেখবেন তিনটা আছে, তিনটা অপশনস আছে, চান্স তিনটা আছে, অপশনস নোট বা চান্স নোট তিনটা আছে, এখানে মাত্র দুইটা দেওয়া আছে। সো সেম জিনিস, ওই প্রতিটা জায়গায় আসলে আপনাকে হ্যাঁ এরকম মানে পিআই বের করতে হবে, ইন্ডিভিজুয়াল পাথের পিআই বের করতে হবে, তারপর এই ডিসিশন নোটে যোগ করতে হবে দুইটাকে, করার পর আসলে আপনাকে যেটা বেশি ভ্যালু দিবে সেই অনুযায়ী ডিসিশন নিতে হবে। সেটা হচ্ছে ডিসিশন ট্রি অ্যানালাইসিস, যার থ্রুতে আমরা রিস্ক অ্যানালাইসিসও করতে পারি, আবার আমরা ক্যাপিটাল বাজেটিং এর জন্য অ্যানালাইসিস করে দেখতে পারি যে হুইচ ওয়ান ইজ বেস্ট ফর আস। এটা দিয়ে তো আমরা বাই অর হায়ার ডিসিশনও নিতে পারি, বাই অর হায়ার। হ্যাঁ নিতে পারেন, যে কোনো ধরনের ডিসিশনে আমরা এটা ইউজ করে নিতে পারি। এটা আসলে ডিসিশন মেকিং গ্রাফিক্যাল টুল, এবং যেটাতে আমরা রিস্ক অ্যানালাইসিস করতেছি, প্রবাবিলিটি এবং ইমপ্যাক্ট অ্যানালাইসিস করতেছি। অলরাইট, সো আসলে আমরা এখানে দেখি যে কি আছে আমাদের এখানে এভালুয়েটর। এটা কিন্তু একটা বড় টপিক, হ্যাঁ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, বুঝতে পারছি অনেকগুলো প্রশ্ন আসতে পারে। এই যে এখানে কিন্তু আপনাদের দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, এখানে তিনটা দেখানো আছে। আমরা মনে হয় আপনারা নিজেরা করতে পারবেন, একটা দেওয়া আছে তো আর কিছু নাই এখানে আসলে। এখানে এই ডিসিশন ট্রি অ্যানালাইসিসটাই দেওয়া আছে। সো ডিসিশন ট্রি অ্যানালাইসিস কিন্তু একটা হচ্ছে আপনাদের এক্সারসাইজ দেওয়া আছে অ্যাক্টিভিটিতে, একটা কিন্তু এখানে এক্সাম্পল করে দেওয়া আছে। সো দুইটাই হচ্ছে আগেরটা যেটা আমি দেখালাম সেটার উপর বেস করে করা। সো আপনারা নিজেরা একটু করে দেখেন যে আসলে সব ঠিক আছে কিনা। এখানে আসলে ইন্ডিকেটর গুলো একটু ডিফারেন্ট ভাবে বলছে, সো সেটা কোনো ইস্যুস নাই, এটা বলা থাকবে। সো আসলে হচ্ছে যে পি এবং আই এবং এক্সপেক্টেড মনিটারি ভ্যালু বের করে তারপর তিনটার মধ্যে আসলে আমরা কম্পেয়ার করে দেখব হুইচ ইজ বেস্ট ফর আস। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু পথে থাকি, নেক্সট ক্লাসে আমরা বাকি তিনটা টপিক থাকলো সেই তিনটা টপিক শেষ করব, যেটাতে বেশি সময় লাগবে না, আমার মনে হয় 45 মিনিটের মতো সময় লাগবে। তারপরে আসলে আমরা কিভাবে প্রিপারেশন নিতে হবে তার টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো।